তো আজকে আমরা যে চ্যাপ্টারটা পড়বো এটা হচ্ছে নিউটনের মেকানিক্স। চ্যাপ্টারটা অনেক ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। এইচএসসি তে অবশ্যই অ্যাডমিশনে ইঞ্জিনিয়ারিং বা ভার্সিটি যেটাই করো সেটাতে কাজে লাগবে অনেক। বাট চ্যাপ্টারটা অনেক বড় একটা চ্যাপ্টার, যেহেতু আমাদেরকে আজকে সময় খুবই কম, 1.5 ঘন্টা। তো আমরা হয়তো সব টপিক হয়তো কমপ্লিট করতে পারবো না, কিছু ইম্পর্টেন্ট টপিক আজকে দেখবো। তো তার মধ্যে প্রথম যে টপিকটা সেটা হচ্ছে যে নিউটনের সূত্র। তো নিউটনের প্রথম সূত্র যেটা সেটা তো মানে সবাই জানো, এবং ওটাতে ম্যাথমেটিক্যাল কোনো ইউজ ওই সূত্রের। তো আমরা সেকেন্ড সূত্রকে দেখি। তো সেকেন্ড সূত্র যেটা ছিল যে কোনো একটা বস্তুর উপর প্রয়োগকৃত বল এর ভরবেগের পরিবর্তনের সমানুপাতিক। তো এটা যদি আমরা ম্যাথমেটিক্যালি লিখি, এভাবে লেখা যায়, দেখো। তো ধরো যদি সমানুপাতিক চিহ্ন তুলে দিই, তোমরা কি ডিফারেন্সিয়েশন করছো কেউ? তো ডিফারেন্সিয়েশন যদি করো তাহলে দেখো যে ডিফারেন্সিয়েশনের ছিল যে এই দুটাই যদি ভেরিয়েবল হয় বা দুটাই যদি পরিবর্তনশীল চলক হয়, ধরো এটাও চলক এটাও চলক, তাহলে জিনিসটাকে এভাবে লেখা যায়। তো এটাই হচ্ছে যে তোমার মেইন সূত্র। তারপর হচ্ছে যে এখান থেকে আমরা জিনিসগুলা কেস ওয়াইজ দেখি। ধরো যেমন আমরা প্রথম যে কেসটা দেখি সাধারণভাবে, ধরো আমরা সংঘর্ষ বা নর্মাল যে কেসটাতে দেখি, ওখানে হচ্ছে যে ভরটা চেঞ্জ হয় না। আমরা সাধারণভাবে যে কেসগুলো দেখি ওখানে ভর চেঞ্জ হয় না। তাহলে ভর এখানে কনস্ট্যান্ট, কোনো একটা কনস্ট্যান্টকে যদি ডিফারেন্সিয়েশন করো তাহলে তার মান আসতেছে 0, তাহলে এই পোর্শনটা বাদ। তো এই পোর্শনটা যদি বাদ হয় তাহলে জিনিসটা আমরা এভাবে লিখতে পারি। তো এটাই হচ্ছে যে এফ ইকুয়ালস টু এম এ। তো নিউটনের দ্বিতীয় গতিসূত্র হিসেবে আমরা হচ্ছে যে এই জিনিসটা লিখি আর কি। তো আরেকটা যে কেসটা রয়েছে, এই কেসটা হতেছে যে রকেটের যে কেসগুলা, যখন রকেটের ম্যাথে দেখবা যে রকেট কোনো একটা ভূমি থেকে ওঠা থেকে শুরু করে একদম ধরো চাঁদে ল্যান্ড করতেছে, চাঁদে ল্যান্ড করা পর্যন্ত রকেটের যে বেগটা হচ্ছে ফিক্স থাকে, একটা ফিক্স বেগে ল্যান্ড করে, কিন্তু সেখানে হচ্ছে ভর চেঞ্জ হয়। ভর বা জ্বালানির যে ভরটা, এটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত জ্বালানির ভর চেঞ্জ হয়। তাহলে ওখানে ভরটাই হচ্ছে যে তোমার ভেরিয়েবল, আর হচ্ছে যে বেগটা কনস্ট্যান্ট। তাহলে বেগ যদি কনস্ট্যান্ট হয় এই পোর্শনটা ঠিক থাকবে, এই পোর্শনে দেখো কনস্ট্যান্টকে ডিফারেন্সিয়েশন করলে 0 হয়ে যাবে। তাহলে আমরা তখন যেটা লিখতে পারি সেটা হইতেছে যে, তো এটা হচ্ছে যে ক্ষুদ্র পরিবর্তনের জন্য তোমাদের বইয়ে যেটা দেওয়া আছে, এই দেখো যে এইভাবে পাবা জিনিসটা। তোমাদের বইয়ের রকেটের উপর যে ধাক্কা বলের ইকুয়েশনটা এইভাবে দেওয়া আছে। তো এটা ক্ষুদ্র পরিবর্তনের জন্য, আর এটা তখন যখন বড় পরিবর্তন হয়ে যাবে তখন সেই পরিবর্তনে। তো এফ ইকুয়াল টু যে এম এ, এটার ধরো আরেকটা এক্সটেন্ডেড ভাবে ভার্সন লেখা যায়। ধরো এটা যদি আরেকটু এক্সটেন্ডেড ভাবে লিখি, আমরা জিনিসটাকে এইভাবে লিখতে পারি। তো এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা ইকুয়েশন। তো তোমাদের মধ্যে ইনফিনিটি অ্যাভেঞ্জার্স ইনফিনিটি ওয়ার কেউ দেখছো? এনিওয়ান? তুমি দেখছো? সাবাস। তো ইনফিনিটি ওয়ারের ভিতরে দেখো যে থানোস যেরকম স্ন্যাপ করে হচ্ছে যে পুরো হাফ পপুলেশন গায়েব করে দেয়, আমরা আজকে দেখবো যে সামেশন অফ এফ ইকুয়ালস টু এম এ, এটা ইউজ করে আমরা পুরো হাফ মেকানিক্স নাই করে দেবো। মানে আমরা হাফ মেকানিক্স এর কাজ কাম এটা দিয়ে করতে পারবো। তো এটা করার আগে আসলে হচ্ছে এফ ইকুয়াল টু এম এর দুইটা ম্যাথ করে ফেলাই। তো তোমরা এই ম্যাথটা তুলো, ফার্স্ট যে ম্যাথটা এটা একটু উঠাও। পুরো উঠানো লাগবে না, মেইন যে জিনিসগুলো আছে সেগুলো উঠাও। তো দেখো ম্যাথে কি বলতেছে। বলতেছে 1.5 কেজি ভরের একটি প্লেন, এর আদি বেগ দেওয়া আছে, 2 সেকেন্ড পর একটা বেগ দেওয়া আছে, প্রযুক্ত বল কত। ইজি ম্যাথ, কিন্তু আসলে ম্যাথটা যদি দেখো একদম ইজি ম্যাথ। ম্যাথে আমার লাস্টে আচ্ছা কি কি দেওয়া আছে সেই জিনিসগুলো লিখি। তো দেওয়া আছে ধরো এম দেওয়া আছে 1.5 কেজি, একটা আদি বেগ দেওয়া আছে 5 যে মিটার পার সেকেন্ড, এবং একটা শেষ বেগ দেওয়া আছে ধরো 6 I। তো আমার আলটিমেটলি যেটা চাইতেছে যে প্রযুক্ত বল কত। এ কিন্তু এসে
তো আমরা বলের একটাই ইকুয়েশন জানি, এটাই, এটা স্যার আর ইকুয়েশন জানি না। তো এখানে হচ্ছে যে অনেকে আইজে কে দেখে একটু ঘাবড়ায় যায়, তো এখানে ঘাবড়ানোর কিছু নাই, এটা আমরা ভেক্টরের মতো করে একদম করবো ইজিলি। তো দেখো এখানে যেটা চাইছে যে আমার ভর দেওয়া আছে, ভর কি দেওয়া আছে 1.5 কেজি, এ দেওয়া নাই, তবে এ দেওয়া নাই, বাট এখানে একটা আদি বেগ, শেষ বেগ এবং একটা সময় দেওয়া আছে। তো এর যে মানে ত্বরণের যে একদম বেসিক ইকুয়েশন, এটাকে যদি আমরা ভাঙাই, তো ভি মাইনাস ইউ বাই টি এভাবে লিখতে পারবো। তো এখানে আমরা যেটা করব যে এক্স অ্যাক্সিস এর সাথে এক্স অ্যাক্সিস এর হিসাবগুলো করব, আর ওয়াই অ্যাক্সিস এর সাথে ওয়াই এর হিসাবগুলো করব, তাহলে ইজি হবে। 1.5, এখানে ধরো যে 6i প্লাস 12 মাইনাস 5 জে, আর নিচে 2 সেকেন্ড। তো বাকি কাজ করতে পারবে না, জাস্ট খালি মানটা ইয়ে করে বসা দিও, তাহলে হবে। তো যেটা আসবে ওটাই অ্যান্সার। তো এটা ইজি ছিল। তোমরা দেখি এই ম্যাথটা ট্রাই করো তো, কেউ পারো কিনা, পারলে জানাও। এই 2 নাম্বার ম্যাথটা পারলে বলো, যে 2 নাম্বার ম্যাথটা কেউ। আচ্ছা আমি পড়ে দিতেছি। বলতেছে 2 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট নল হতে 5 মিটার/সেকেন্ড বেগে পানি দেওয়ালে আছড়ে পড়ে, পানি যদি ছিটে না আসে তাহলে দেওয়ালের উপর প্রযুক্ত বল কত? এটা হচ্ছে কোশ্চেন। আচ্ছা আসো আমরা দেখি তাহলে ম্যাথে কি বলতেছে, কেউ পারো নাই। তো 2 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট নল হতে 5 মিটার/সেকেন্ড বেগে পানি দেওয়ালে আছড়ে পড়ে, লাস্ট আমার চাইতেছে যে দেওয়ালের উপর প্রযুক্ত বল কত। তো আমার যেটা লাস্ট চাইতেছে, আমরা সেখান থেকে শুরু করি। দেখো লাস্ট যেটা চাইতেছে সেটা হচ্ছে যে তাহলে বল, তাহলে আমরা ওই বলের সেম কথা, আমরা বলের একটা ইকুয়েশন আমরা এটাই জানি। তো এখানে কি কি দেওয়া আছে, তো এখানে একটা পানির একটা আদিবেগ দেওয়া আছে 5 মিটার/সেকেন্ড। আর আরেকটা কথা বলা আছে যে পানি যদি ছিটে না আসে। আচ্ছা এই এই জিনিসটার মিনিং কি? ধরো এই মার্কারটা আছে, এই মার্কারটা যদি আমি বোর্ডে থ্রো করি এবং ধরো যে বোর্ড থেকে ছিটে না আসে, ডিরেক্ট যদি পড়ে যায়, তাহলে এখানে বোঝাইতেছে যে এই মার্কারের শেষ বেগটা 0। ধরো এটা একটা আদি বেগ নিয়ে বোর্ডে আমি মারছি, তাহলে এটা যদি নিচে ছিটকে না আসে, তাহলে যেটা বোঝাইতেছে যে এটা শেষ বেগ 0 হয়ে গেছে, এই কারণে এটা ছিটকে আসে নাই। তাহলে এটা শেষ বেগ হচ্ছে 0 মিটার/সেকেন্ড। আর যেটা দেওয়া আছে, আমার একটা ব্যাসার্ধ দেওয়া আছে 2 সেন্টিমিটার। তো এখন আসো আমরা দেখি এটা ম্যাথ করি। তো আমরা বেগে বলের এটাই ইকুয়েশন জানি, আর ইকুয়েশন নাই। তো এটার কোনোটাই দেওয়া নাই, তো ভরও দেওয়া নাই, ধরো ত্বরণও দেওয়া নাই, তাহলে আমাদের এটাকে ভাঙাই নিতে হবে। তো ভরকে যদি ভাঙাই, আমরা রো ভি এভাবে লিখতে পারি। আর ধরো ত্বরণের সেম সেই ইকুয়েশনটা ভি মাইনাস ইউ বাই টি, এটাই। তো এখানে ধরো যে পানির রো কিন্তু সবার জানা আছে 1000 কেজি মিটার/কিউব, এটা, ওটা আমার জানা থাক। এখানে এসে দেখতেছি যে জানা নাই, তাহলে ভি কে যদি আমরা আরেকটু ভাঙাই, তাহলে রো ইন্টু এল এভাবে লিখতে পারি। এটা শেষ বেগ 0, তাহলে মাইনাস ইউ বাই টি। তাহলে এখন দেখো এখানে আমার আননোন কি কি থাকলো, আমি পানির রো জানি, যেহেতু এটা একটা গোলাকার নল, তো পাই আর স্কোয়ার দিয়ে আমি এও বের করে ফেলতে পারতেছি। আমার কোশ্চেনের মধ্যে ইউ দেওয়া আছে, তাহলে আমার আননোন আছে হচ্ছে এল আর টি, এই দুটা হচ্ছে যে আমার আননোন হিসেবে দেওয়া আছে। তো এল কিন্তু ওখানে একটা দূরত্ব, ধরো একটা ডিস্টেন্স লেন্থ বলি আর দূরত্ব বলি, সেম জিনিসটা সেম। তো ছোটবেলায় তো এস ইকুয়ালস টু ভিটি এই ইকুয়েশন পড়ছো না? তাহলে এখান থেকে আমি হচ্ছে যে এস ভি ইকুয়াল টু এস বাই টি লিখতে পারি, বা এটাই ধরো এল বাই টি হিসেবে লেখা যায়। তো এই জিনিসটা যদি এখানে ইউজ করি, তাহলে এটা আসতে আসতে হচ্ছে মাইনাস রো এ ইউ স্কোয়ার। তো এটা যেটা আসলো, এটা হচ্ছে যে পানির উপর দেওয়াল কর্তৃক বল।
কিন্তু আমার কোশ্চেনে যেটা চাইছে সেটা হচ্ছে যে দেওয়ালের উপর পানি কি ফোর্স প্রয়োগ করতেছে। তো আমরা নিউটনের থার্ড ল হিসেবে জানি যে প্রত্যেকটা ক্রিয়ার একটা বিপরীত প্রতিক্রিয়া আছে। তো দেওয়াল যে ফোর্সটা প্রয়োগ করতেছে, পানি সেম ফোর্সটা প্রয়োগ করতেছে উল্টা দিকে। তাহলে এফ ইকুয়ালস টু রো এ ইউ স্কোয়ার। দেখো এখন কিন্তু তোমার ইকুয়েশনে সবকিছু জানা আছে, পানির রো জানো 1000 হবে, পাই আর স্কোয়ার দিয়ে এ বের করতে পারতেছো, আর ইউ এর মানও দেওয়া আছে, তো ডিরেক্ট ডেটা গুলো বসালে এখানে মানটা চলে আসবে। বুঝছো সবাই? আচ্ছা, তো এখন আসো আমরা তখন যে বললাম যে আমরা যে এই সামেশন অফ এফ ইকুয়ালস টু এম এ এই ইকুয়েশন দিয়ে আমরা হচ্ছে হাফ মেকানিক্স এটাতে একদম গায়েব করে দিব, এটা আসলে দেখি যে কিভাবে করা যায়। তো ফার্স্ট আমাদের যে সাব টাইপ সেটা হচ্ছে যে লিফট, অথবা বলা যায় পরন্ত, অথবা পরন্ত নিক্ষিপ্ত বস্তু। তো লিফট আর ধরো লিফটের ইকুয়েশন, আর ধরো যে কোনো একটা বস্তুকে আমি উপরে থ্রো করতেছি বা নিচে ফালাই দিতেছি, দুটো এক্সাম্পল আলাদা বাট ইকুয়েশন সেম। তো আমরা যে কোনো একটা নিয়ে কাজ করতে পারবো। তো ধরো আমরা যদি লিফট নিয়ে কাজ করি, তো ধরো এই একটা লিফট, তো এই লিফটটা এরকম একটা সুতা দিয়ে উপরে বাঁধা থাকে, একটা মোটা সুতা দিয়ে। তো এই লিফটের উপর কি কি ফোর্স কাজ করতেছে আসো আমরা দেখি ফার্স্টে। তো লিফটের যে ওয়েটটা, সেটা আমার লিফটের যে ওজন, এটা আমার নিচে এমজি হিসেবে কাজ করতেছে ফার্স্ট অফ অল। তারপরে এই লিফটের যে একটা সুতা যে টানা আছে, এই সুতার একটা টান বল উপরে কাজ করবে। আর ধরো যে লিফটটা উপরের দিকে আমার গতিশীল হইতেছে। তো লিফটটা যদি, তাহলে এখন আমরা হচ্ছে যে এটা লিফটটা যদি উপরের দিকে গতিশীল হয়, তাহলে জিনিসটা কি বোঝাইতেছে যে তোমার এই যে লিফটের যে ওজন, সেটা হচ্ছে উপরের যে একটা টান বল, এই টান বলটা বেশি কাজ করতেছে, যার কারণে লিফটটা সে উপরের দিকে টান দিতে পারতেছে। তো আমরা যদি এই ইকুয়েশনটা ইউজ করি, ধরো সামেশন অফ এফ ইকুয়ালস টু এম এ, তাহলে এটা সামেশনে কি কি যাইতেছে, এটা বড় এটা ছোট, এই বলটা বড় এই বলটা ছোট, তাহলে এটা যদি সামেশন করি তাহলে এফ মাইনাস এম জি ইকুয়ালস টু এম এ আসে। তো এফ ইকুয়ালস টু এম জি প্লাস এ, এটা আমরা লিখতে পারি। আবার সিমিলারলি ধরো যে লিফট যদি নিচে নামে, তাহলে কি কি কেস হচ্ছে। ধরো যে আমার লিফটের নিচে নামতেছে, তাহলে কি কি কেস ঘটবে। সেম লিফট, ধরো সেম লিফট, তা লিফটের ওয়েট যেটা, সেটা নিচে এমজি কাজ করতেছে, উপরে টান বল আছে। এবার যদি ধরো বলটা যদি নিচে নামে লিফটটা, তাহলে কি বোঝাইতেছে, লিফটটা যদি নিচে নামে সেটা বোঝাইতেছে যে এবার এর লিফটের যে ওজন বা ওয়েট, এটাই বেশি। তো লিফটের ওয়েট বেশি হওয়ার কারণে উপরে যে টান বলটা, ওটা এটাকে উপরে ধরে রাখতে পারতেছে না, যার কারণে সেটা নিচে নেমে যাইতেছে। তো এখানে যদি সামেশন অফ এফ ইকুয়ালস এই ইকুয়েশনটা খাটাই, তাহলে এটা বড় এবার এটাই ছোট, তাহলে এম জি মাইনাস এফ ইকুয়ালস টু এম এ আসতেছে। তাহলে এফ ইকুয়ালস টু, তো অনেকে যেটা করে যে এই দুটো ইকুয়েশন মনে রাখে, তুমিও মনে রাখতে পারো, কারণ জেনারেলি এই ইকুয়েশনে যেগুলা ম্যাথ আসে এটা হয় তোমার বুয়েট প্রিলিতে আসবে, আর না হলে হচ্ছে যে সিকিউরিটি এক্সামে আসে। কারণ আর বুয়েট রিটেনে আসলেও একটা ম্যাথের হয়তো একটা পোর্শন হিসেবে আসবে। এইটুক ম্যাথ করার জন্য কেউ তোমাকে 10 মার্ক দিবে না। তো তোমরা এভাবে জিনিসটা মাথায় রাখতে পারো, তাহলে হবে। সবসময় ডিরাইভ করার দরকার নাই, আর যদি ভুলে যাও তাহলে এভাবে ডিরাইভ করবা, তাহলে আর উল্টাপাল্টা হবে না। তো আসো আমরা এই ম্যাথটা করি। এই ম্যাথটা তোলো তো তখন, এই 3 নাম্বার ম্যাথটা। তো দেখো 3 নাম্বার ম্যাথে যেটা বলতেছে, এই ম্যাথটা হচ্ছে যে সিকের ওয়েট 21/22 আসছে। খুব সুন্দর পপুলার একটা ম্যাথ। কারো কাছে যদি কোশ্চেন ব্যাংক থাকে, দেখবে যে কোশ্চেন ব্যাংকের শুরুতে এই ম্যাথটা আছে এমসিকিউর ভিতরে, এটা সিকিউরিটি আসছে। তো বলতেছে যে গরম বাতাসে পূর্ণ এম ভরের একটা ঝুড়ি এ ত্বরণে উপরে উঠতেছে, কি পরিমাণ এম ভর ফেলে দিলে একই এ ত্বরণে আবার নিচে নামবে। তো এখানে যে ফার্স্ট কেসটা দেখো, এখানে বলতেছে এ ত্বরণে উপরে উঠতেছে আবার এ ত্বরণে নিচে নামতেছে। তার মানে এখানে দুই ক্ষেত্রে একই ফোর্স আমার অ্যাপ্লাই হয়েছে। ধরো বস্তুটাকে উঠাইতে এবং নামাইতে একই ফোর্স অ্যাপ্লাই হয়েছে,
যার কারণে দুটাই হচ্ছে এ ত্বরণে উঠতেছে আবার এ ত্বরণে নামতেছে। তো আমরা একটু আগে যে কেসগুলো দেখলাম ওই কেসগুলো যদি অ্যাপ্লাই করি, ধরো যে ফার্স্টে এম ভরের ঝুড়িটা এ ত্বরণে উপরে উঠতেছে, তাহলে ত্বরণে যদি উপরে ওঠে তাহলে যেটা থাকতো যে জি এর সাথে এটা প্লাস আকারে থাকতো, এটা 1 নম্বর ইকুয়েশন। তারপরে বলতেছে যদি এম ভরের ছোট এম ভরের একটা বস্তু ফালাই দিই, তাহলে ধরো আগে এম ভরের একটা বড় এম ভরের একটা বস্তু ছিল, সেখান থেকে যদি আমি ছোট এম অংশ একটা ফালাই দিই, তাহলে আমার এক্সিস্ট করতেছে কি এখন? এখন যেটা এক্সিস্ট করতেছে সেটা হচ্ছে যে বড় এম মাইনাস ছোট এম জি মাইনাস এ, এটা এক্সিস্ট করতেছে। আর ফার্স্টে বললাম যে দুটা ত্বরণ যেহেতু একই, তাহলে দুই ক্ষেত্রে ফোর্স একই থাকবে, এটা তুলতেও সেম যা ফোর্স, নামাইতেও সেম ফোর্স থাকবে। তো এই দুটো যেহেতু সমান, তো এটাকে এভাবে লেখা যায়। তো বড় এম জি, তো উভয় পাশ থেকে আমরা এম জি কাটে দিলাম। আর ছোট এমটাকে যদি এক পাশে নিয়ে আসি, তাহলে তোমার ফাইনাল অ্যান্সারটা এরকম আসে। তো আমি একটু কয়েক লাইন স্কিপ করছি, এখানে আরো ক্যালকুলেশনের কিছু লাইন ছিল, এটা একটু স্কিপ করছি। তো তোমরা একটু করে নিও, সমস্যা নেই, এটাই এটাই ফাইনাল অ্যান্সার আসবে, এটা ঠিক আছে। তো এটা গেল একটা সাবটাইপ। সেকেন্ড আরেকটা সাবটাইপ আছে, সেটা হচ্ছে যে ঘর্ষণ। লিফটের কাজ গেল, সেকেন্ড আরেকটা সাবটাইপ আছে, সেটা হচ্ছে যে ঘর্ষণ। এই ঘর্ষণের সব ম্যাথও আমরা ওই সামেশন অফ এফ ইকুয়ালস টু এম এ এটা দিয়ে করব। তো ঘর্ষণের ম্যাথগুলোতে আমার পার্সোনালি একটু ঝামেলা ছিল, এটা আমার পার্সোনাল ঝামেলা, তো ঘর্ষণের ম্যাথগুলো একটু উল্টা উল্টা লাগতো। এবং হচ্ছে স্পেশালি এখানে কোন ফোর্স কোথায় কাজ করতেছে এটা নিয়ে একটু উল্টাপাল্টা লাগতো। তো আজকে আমরা সেটা চেষ্টা করব যে সেই জিনিসগুলো কিভাবে তোমাদের না লাগে অ্যাকচুয়ালি। তো আমরা এটাই ইউজ করব, কারণ এটা ছাড়া আমাদের আর কিছু নাই হাতে, আপাতত এটাই আছে। আর আরেকটা ইকুয়েশন ইউজ করব, সেটা হচ্ছে এফ ইকুয়ালস টু মিউ আর। এই দুটো বেসিক ইকুয়েশন আজকে ঘর্ষণে ইউজ করব। আর দিক বিষয়ক যে ঝামেলাটা, তোমার তিনটা জিনিস যদি মাথায় থাকে তাহলে হচ্ছে যে যে দিক বিষয়ক যে ঝামেলা ওটা হবে না। ধরো যে যে তলই হোক, আনত তল হোক সমতল হোক, সব তলের ভিতরেই বস্তুর যে ওজন এটা সব সময় ভূমি বরাবর নিচের দিকে কাজ করবে। ভূমি বরাবর নিচে বস্তুর যে প্রতিক্রিয়া বল, মানে বস্তুর না, সরি, তলের যে প্রতিক্রিয়াটা, এই তলের প্রতিক্রিয়াটা সবসময় তল বরাবর উপরে থাকবে। আর 3 নাম্বার হতেছে যে যে তোমার যে ঘর্ষণ বলটা থাকে সেটা গতীয় ঘর্ষণ বল হতে পারে অথবা স্থিতি ঘর্ষণ বল হতে পারে, এটা সবসময় গতির বিপরীতে কাজ করবে। তো এই তিনটা পয়েন্ট আছে, এই তিনটা পয়েন্টে তোমরা যদি বলগুলা সাজাও তাহলে দেখবা যে বল নিয়ে আর হচ্ছে যে ঝামেলা লাগতেছে না। এই তিনটা পয়েন্টে আমরা আজকে ম্যাথ করব। তো আরেকটা বিষয় যেটা হচ্ছে যে তলের প্রতিক্রিয়াটা আসলে কি। তো প্রতিক্রিয়াটা হচ্ছে, ধরো নিউটনের থার্ডস ল হিসেবে আমরা যদি দেখি যে কোন এক প্রত্যেকটা ক্রিয়ার একটা সমান আর বিপরীত প্রতিক্রিয়া আছে। লাইক ধরো আমি যে এই ফ্লোরের উপর দাঁড়ায় আছি, আমি ফ্লোরের উপর আমার শুধু ওজনটা প্রয়োগ করতেছি, তাহলে হচ্ছে যে তল যেটা তল আমাকে সেম টু সেম ওজনটাই আমাকে ব্যাক দেবে। আবার ধরো যে আমি যদি ফ্লোরের উপর দাঁড়ায় থেকে এভাবে এক্সট্রা লাফালাফি করি, তাহলে আমি তলের উপর আমার ওয়েটটা তো দিতেছি, তার উপর এক্সট্রা আরেকটা ফোর্স দিতেছি, তাহলে তল আমাকে সেম টু সেম ওটাই ফেরত দিবে, আমার ওজনও ফেরত দিবে, আবার হচ্ছে যে আমার এক্সট্রা যে উপরের দিকে আমি নিচে ফোর্সটা দিয়েছিলাম ওটাও ফেরত পাবো। তো মোদ্দা কথা, সহজ কথা হচ্ছে তুমি তলের উপর যে কয়টা ফোর্স দিবা সেম কতগুলাই সমান মানের ফোর্স তোমাকে হচ্ছে যে ব্যাক করবে তলটা, এটাই হচ্ছে যে তলের প্রতিক্রিয়া। তো আমরা ধরো যে একটা বেসিক বেবি কেস থেকে শুরু করি। ধরো বেবি কেসটা, ধরো আমি যেরকম তলের উপর দাঁড়ায় আছি, এরকম যদি একটা বক্সকে আমি এরকম তলের উপর রাখি,
তাহলে এখানে এর উপর কি কি ফোর্স কাজ করবে আসো সেগুলা দেখি। তো প্রথম যে কথা বলছিলাম যে এমজি বা ওজন সবসময় ভূমি বরাবর নিচের দিকে কাজ করবে। তো এটা হচ্ছে ভূমি বরাবর নিচে। আচ্ছা কাজ করি, তোমাদের ফ্রি ডায়াগ্রাম দিয়ে বুঝাই তাহলে ভালো বুঝবে, এটা ঘিজিবিজি হবে তাছাড়া। ওয়েট হচ্ছে যে সবসময় ভূমি বরাবর নিচে কাজ করবে। আর সমতল তলের আরেকটা কেস হতেছে যে সমতল তলে ভূমি আর তল একই জিনিস হয়, কিন্তু যখন দেখবা আনত তলে যাইতেছো তখন কিন্তু ভূমি আর তল আলাদা হয়ে যাবে। তো যেহেতু তো যেটা বললাম যে ভূমি বরাবর নিচে থেকে এমজি কাজ করতেছে আর প্রতিক্রিয়া বল উপরে কাজ করবে তল বরাবর। এখন জিনিসটা যদি হয়, ধরো আমি এই বক্সটাকে ডানে গতিশীল করার চেষ্টা করতেছি, এখনো গতিশীল হয় নাই। লাইক ধরো যে এই যে কলমটা আছে, আমি কলমের উপর ফোর্স প্রয়োগ করতেছি কিন্তু এটা এখনো যাইতেছে না, তার মানে এখনো আমি গতিশীল করার চেষ্টা করতেছি। তাহলে সেক্ষেত্রে এখানে গতিও না, স্থিতি ঘর্ষণ বল কাজ করবে, সামেশন এফ ইকুয়াল টু এফ এস। তো আমরা যদি এখন এই জিনিসটা অ্যাপ্লাই করতে চাই, তাহলে দেখো প্রথম কথা হচ্ছে যে বস্তুটা উপরেও যায় নাই নিচেও যায় নাই, তাহলে বস্তুর না উপরে ত্বরণ আছে না নিচে ত্বরণ আছে। টোটাল ত্বরণ এখানে জিরো থাকবে, তার মানে আর মাইনাস এমজি, এটা হচ্ছে জিরো, তাহলে আর ইকুয়ালস টু এমজি, এটা একটা কেস। আর ডানে বামেও সেম অবস্থা, কারণ যেহেতু আমি এখনো বস্তুটাকে গতিশীল করতে পারি নাই, চেষ্টা করতেছি, তার মানে এখানে ডানে বামেও কোনো আমার ইয়া নাই, ত্বরণ নাই, তাহলে এফ ইকুয়ালস টু এফ এস। তো এটা একটা গেল, ধরো এটা একটা বেসিক বেবি কেস গেল। এখন চলো একটু অ্যাডভান্স কেস গুলা দেখা যাক। ধরো বেসিক থেকে একটু অ্যাডভান্সে যাই আসো আমরা। তো এবার আমরা যেটা করতেছি, সেম বক্সে আছে, এবার বক্সকে আমরা ধরো ডানে বামে ফোর্স প্রয়োগ করতেছি না, একটু অ্যাঙ্গেল করে দিতেছি। লাইক এই কলমটাকে তুলবো কিন্তু আমরা একটু অ্যাঙ্গেল করে তোলার চেষ্টা করতেছি, ফোর্সটা এবার যেটা অ্যাপ্লাই করছি, লাইক ধরো এইভাবে একটা থিটা অ্যাঙ্গেলে এইভাবে ফোর্স অ্যাপ্লাই করছি। তাহলে এক্সাক্ট কি কি কেস হয় এটা দেখি চলো। তাহলে হচ্ছে যে এমজি যেটা এটা নিচেই কাজ করবে, আর বস্তুর যেটা তো প্রতিক্রিয়া বল, আচ্ছা ফ্রিতেই দেখা আসে, ভূমি বরাবর সবসময় এমজি নিচে থাকতেছে, তল বরাবর উপরের প্রতিক্রিয়া কাজ করতেছে। বাট এবার যেটা ঘটতেছে দেখো, আগের কেসে যেটা ছিল এফ পুরাটাই আমার ডান পাশে কাজ করতেছিল, বাট এবার কিন্তু এফ এর ফুল প্রপার্টিটা ধরো ডানে কাজ করবে না, একটা শুধু একটা পোর্শন কাজ করবে, কারণ আমরা একটা অ্যাঙ্গেল করে দিছি। তো এটাকে ধরো যদি তোমরা তো ভেক্টরের বিভাজন পড়ে আসছো, তাহলে ভেক্টর ওয়াইজ যদি ডিভাইড করি, তাহলে এ বরাবর এফ কস থিটা থাকতেছে, উপরে আমার থাকতেছে এফ সাইন থিটা। তাহলে এক্সাক্ট উপরে এখানে ধরো যে এফ সাইন থিটা কাজ করতেছে, আর এফ কস থিটা দ্বারা এটাকে আমরা গতিশীল করার চেষ্টা করতেছি, এখনো করি নাই। তাহলে এর এগেইনস্টে একটা আমার স্থিতি ঘর্ষণ বল থাকতেছে। তাহলে এবার প্রতিক্রিয়ার কেসটা দেখো, এবার প্রতিক্রিয়া কেসে আমার ওজন আছে, কিন্তু ওজন থেকে পুরো ওজনটা নিচে আমার তলে কাজ করতেছে না। কারণ হচ্ছে যে আমরা ওজন থেকে এই যে এফ সাইন থিটা ওজনের কিছু পোর্শন আমার নিষ্ক্রিয় করে দিতেছে, যেহেতু ওজনের এগেইনস্টে বিপরীতে এটা কাজ করতেছে, সেজন্য এফ সাইন থিটা কিছুটা নিষ্ক্রিয় করে দিতেছে, এখানে আমার ফুল ওজন আর এখানে কাজ করে নাই। তাহলে আমার প্রতিক্রিয়াটা যেটা হবে, ওজন পুরোটা কাজ করার কথা ছিল, বাট এফ সাইন থিটা যেটা এটা কিছুটা আমার হচ্ছে নিষ্ক্রিয় করে দিছে প্রতিক্রিয়াটা। আর আগের কেসটা পুরোটাই সেম, যে ধরো যে এটা এখনো ডানে বামে কোথাও গতিশীল হয় নাই, তাহলে এই এফ কস থিটার দ্বারা কোনো ত্বরণ সৃষ্টি হচ্ছে না আমার, তাহলে এফ কস থিটা মাইনাস এফ এস এটা জিরো, তাহলে এফ কস থিটা হচ্ছে আমার এফ এস। বুঝছো সবাই? তো যদি এটা 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 বুঝছো সবাই যেটা বুঝালাম? তাহলে এটা যদি বুঝো, তাহলে বাসায় একটা জিনিস ট্রাই করবা তোমরা, দেখো তোমার বাসায় একটা জিনিস ট্রাই করো, সেটা হতেছে ধরো আমি বক্সটাকে এবার যেটা করছি যে বক্সটার উপরে এবার উপরে টানি নাই, বক্সটাকে অ্যাঙ্গেল করে, ধরো এটা হচ্ছে থিটা অ্যাঙ্গেল, বক্সটাকে অ্যাঙ্গেল করে এফ বল এবার নিচে প্রয়োগ করছি। তাহলে জেনারেলি তলের প্রতিক্রিয়াটা বাইর করবা, যে এভাবে যে তলের প্রতিক্রিয়াতে এবার কি চেঞ্জ হইলো। ধরো যে এবার আমি আর উপরে টানি নাই, নিচে অ্যাঙ্গেল করে ফোর্স প্রয়োগ করছি, তাহলে তলের প্রতিক্রিয়াতে কি চেঞ্জ হবে, এটা তোমরা বাসায় করবা, দেখবা যে কি চেঞ্জ হয়।
এবার একটা 3 নাম্বার কেসে আসি। ধরো এবার যে 3 নাম্বার কেস, এবার যেটা করছি, ধরো এবার তলটাকে ঘুরাই দিছি। মানে এবার এতক্ষণ যেটা ছিল যে আমার বস্তুটা এরকম ভূমির উপর ছিল, এবার যেটা করছে এরকম উলম্ব একটা তলে এবার ঠাসা দিয়ে ধরে রাখছে ধরো এই ফোর্সটা। তাহলে কি কি কেস দাঁড়াবে আসো সেটা দেখি। ধরো এটা দেওয়াল, দেওয়ালের উপর এবার এই বক্সটা আমি এভাবে ঠাসা দিয়ে ধরে রাখছি। তাহলে এর উপর কি কি এক্সাক্ট কি কি ফোর্স কাজ করতেছে সেটা দেখা যাক। ধরো যে যেটা বলছিলাম এটা ভূমি, এটা তো তাহলে ভূমি বরাবর নিচের দিকে আমার এমজি কাজ করবে। আর এটা যদি তল হয়, দেখো তলটা এটা কিন্তু উপরের সাইড হয়, লাইক তলটাকে আমি যদি ঘোরাই দিই, তলটাকে ঘোরাই দিলে কিন্তু দেখো এটা এভাবে নিচে নাও, তাহলে এটা উপরে হইতেছে এটা নিচে হইতেছে। তাহলে প্রতিক্রিয়া বল যেটা সেটা হচ্ছে তল বরাবর উপরে কাজ করতেছে। আর আমি দেওয়ালের উপর এতে নিচের দিকে এভাবে ঠেসে দিয়ে ধরে আসি, লাইক এটা এফ। আর এটা যদি উপরে নিচে গতিশীল করার চেষ্টা করে তাহলে এফ এস উপরে কাজ করবে। তাহলে এবারও বস্তুটা কোনো দিকেই গতিশীল হয় নাই, তাহলে আর মাইনাস এফ এটা এবারও জিরোই আসতেছে। তাহলে আর ইকুয়ালস টু এফ। এবার আমি যে ফোর্সটা প্রয়োগ করছি ওটাই, আমি যে হাত দিয়ে ঠাসে ধরে রাখছি ওটাই হচ্ছে প্রতিক্রিয়া হিসেবে কাজ করছে। বস্তুটা যদি উপরে নিচেও গতিশীল কোথাও না হয়, তাহলে এফ এস ইকুয়ালস টু এমজি দাঁড়াবে, ঘর্ষণ বল। মানে আমার ওজনটা এখানে ঘর্ষণ হিসেবে কাজ করতেছে অ্যাকচুয়ালি। এটা হচ্ছে ফ্যাক্ট। আচ্ছা কাজ করো তোমরা, এই ম্যাথটা দেখো তো, এটা একটু যদিও অ্যাডভান্স ম্যাথ, তারপরে দেখো তো এটা এটা একটু ট্রাই করে দেখো এটা কেউ পারো কিনা। একটু অ্যাডভান্স ম্যাথ, তারপরেও ট্রাই করে দেখো এই ম্যাথটা। আচ্ছা আসো আমরাই দেখি জিনিসটা কেমনে করা যায়। তো ফার্স্টে ধরো যে আমরা ফোর্স গুলা ডিভাইড করে নিই তাহলে বুঝতে সুবিধা হবে। তো এই যে এখানে 500 নিউটন বল এখানে 60 ডিগ্রি অ্যাঙ্গেল করে কাজ করতেছে। তো এই বলটাকে যদি আমরা এখানে প্রতিস্থাপন করি তাহলে ধরো এটা 500 নিউটন আর অ্যাঙ্গেল হচ্ছে 60 ডিগ্রি। তাহলে আমার এই বরাবর ভেক্টর বিভাজনে কাজ করতেছে হচ্ছে 500 cos 60, আর উপরে যেটা সেটা কাজ করতেছে হচ্ছে 500 sin 60। আর দেখো যে বস্তুর যে ওয়েটটা, এটা হচ্ছে যে বস্তুর ওয়েট সবসময় নিচে কাজ করতেছে এমজি, ভূমি বরাবর নিচে। তো এটা ধরো যদি ফ্রি ডায়াগ্রামে দেখি আমরা,
তো এদের নিচে ধরো যে বস্তুর ওজন কত হচ্ছে 5×10⁻50, তাহলে 50 নিউটন নিচে কাজ করতেছে। আর উপরে 500 sin 60, আর এটা মনে হয় 433 পয়েন্ট সামথিং হওয়ার কথা, দেখি কত আসে। হ্যাঁ, 433.01 আসছে। আর এই বরাবর ধরো যে 500 cos 60, যেটা মানে হচ্ছে 250 নিউটন। তো প্রতিক্রিয়া বল তল বরাবর এগেনস্টে বিপরীতে উপরে কাজ করবে। তো এটা হচ্ছে প্রতিক্রিয়া। এখন দেখো বলতেছে, ফার্স্ট কোশ্চেন কি বলতেছে যে বস্তুর ত্বরণ থাকবে কিনা, মানে বস্তুটা গতিশীল হবে কিনা। তো বস্তু এই উপরের নিচে দেখো, তাহলে এটা যদি উপরে 433 হয় আর 50 যদি বিপরীতে কাজ করে, তাহলে নিট ফোর্স যেটা 383.01 নিউটন, এটা উপরে দিয়ে কাজ করতেছে। এখন প্রথম যে কোশ্চেনটা, যে বস্তু গতিশীল হবে কিনা, তো বস্তু তখনই গতিশীল হবে যখন ধরো যে এই যে আমার এখানে যে ঘর্ষণ বলটা, এই ঘর্ষণ বলটা 383 উপরে যাবে অথবা মিনিমাম 383 থাকবে। তার মানে আমার এই বস্তুটাকে আটকায় রাখতে যে ফোর্সটা ঘর্ষণ বল, এটা যদি 383-র বেশি হয়, অথবা ধরো যে মিনিমাম 383 হয়, তাহলে বস্তুটা আটকায় থাকবে, আদারওয়াইজ বস্তুটা গতিশীল হবে কোনো একটা দিকে। তো ফার্স্টে আমরা ওইটা চেক করি যে আমাদের ঘর্ষণ বলটা কত। তো ফার্স্টে আমরা যেহেতু এখানে ধরতেছে যে বস্তুটা গতিশীল হচ্ছে না, তাও এরকম ধরলে তাহলে স্থিতি ঘর্ষণটা ফার্স্টে চেক করি। তো স্থিতি ঘর্ষণ মিউএস ইন্টু আর, তো মিউএস এর মান আসতেছে হচ্ছে যে 0.4। আর এই কেসটা আগের মতোই, যে আর ইকুয়ালস টু হচ্ছে ধরো 500 cos 60 হচ্ছে, তাহলে এটা হচ্ছে 250, তার মানে মানটা দাঁড়াতে হচ্ছে 100 নিউটন, যেটা 383.01। এই 383 চেয়ে দেখো আমার এই বলটা 100 নিউটন, এটা ছোট আসতেছে। তার মানে কি বোঝাইতেছে যে আমার বস্তুটা গতিশীল হবে, কারণ আমার বস্তুটাকে আটকায় রাখতে যে পরিমাণ ফোর্স দরকার ছিল, ঘর্ষণ সেই পরিমাণ ফোর্সটা দিতে পারতেছে না, তার কারণে বস্তুটা গতিশীল হবে। তো বস্তুটা যদি গতিশীল হয়, তাহলে তো এখানে আর স্থিতি ঘর্ষণ বল কাজ করবে না, তখন আমার এখানে গতীয় ঘর্ষণ বল কাজ করবে। তাহলে গতীয় ঘর্ষণ বলটা আমরা বের করি, দেখাও। এফ কে ইকুয়ালস টু কিছু না, জাস্ট খালি এখানে পরিবর্তন যেটা হচ্ছে মিউ কে থাকবে, এখানে মিউ এস আর থাকবে না। তাহলে 0.3 ইন্টু 250 নিউটন, তার মানে হচ্ছে 75 নিউটন। এখন দেখো আমরা এখন যে বলতেছে যে তাহলে বস্তুর যেহেতু ত্বরণ থাকবে, এখন বস্তুর ত্বরণ বের করি। তো ত্বরণ বের করতে আমরা এটাই ইউজ করব। আবার বললাম না যে আমরা সবসময় আমরা হাতে এটাই আছে, তো এটাই ইউজ করব। তাহলে দেখো সামেশন অফ এফ ইকুয়ালস টু এম এ। তাহলে এখানে কি কি ফোর্স কাজ করতেছে, 383 ছিল, ওটার এগেনস্টে আমার 75 নিউটন ঘর্ষণ বল কাজ করতেছে। তাহলে যেহেতু এগেনস্টে কাজ করতেছে, তার কারণে মাইনাস হবে 383.01 মাইনাস 75 ইকুয়ালস টু হতেছে যে 5 ইন্টু এ। তো এটা ক্যালকুলেট করলে কত হয়, তাহলে বস্তুটা 61.6 মিটার পার সেকেন্ড স্কোয়ার এত ত্বরণে গতিশীল হচ্ছে। তো এটাই ছিল অ্যান্সার পুরো ম্যাথের। ম্যাথটা বুঝছো সবাই? তাহলে আসো সেকেন্ড আরেকটা টপিকে যাই। টপিকটা অনেক মজার টপিক, যদিও টপিকটা শুধুমাত্র একবারই সিকের ওয়েটে আসছে, বাট ইম্পর্টেন্ট, যে কোনো বছর আবার আসতে পারে। সো টপিকটা হতেছে যে আমাদের এবার নেক্সট যে টপিকটা, সেটাকে বলতেছে হচ্ছে পুলি, অথবা এটাকে কপি করলেও বলতে পারো। তো পুলি বা কপি কল। তো পুলি জিনিসটা কি, পুলি জিনিসটা হচ্ছে যে একটা বেসিক্যালি একটা সিস্টেম, যে সিস্টেম ধরো যে এরকম একটা চাকতি লাগানো থাকে, এই চাকতিটাকে মেনলি পুলি বলা হয়, যেটার দুই পাশে দুটো বস্তু আছে। ধরো এই পাশে একটা M1 বস্তু আছে, আর এ পাশে আছে হচ্ছে যে M2 বস্তু। তো এটার স্পেশালিটিটা হতেছে যে এখানে এই যে সুতাতে দুটো বস্তু ঝুলাই দিছি, এই দুটো বস্তু অবাধে চলাচল করতেছে। তো এই পাশে একটা ভারী বস্তু দিছি, হালকা দিছি, তাহলে ঘটনা কি ঘটতেছে, এই বস্তুটা অবশ্যই নিচে নামতেছে, আর এই বস্তুটা এগেনস্টে উপরে উঠতেছে।
তো এখানকার যে পুলের যে স্পেশালিটি সেটা হচ্ছে এখানে বস্তুটা অবাধে চলাচল করবে। তো তোমরা যখন স্থিতিবিদ্যা করবা তখন অনেক ম্যাথে এরকম ভাষা দেখবা যে অবাধে চলাচল করতেছে। তো অবাধে চলাচল করার মানে হচ্ছে যে পুরো সিস্টেমটা একই ত্বরণে গতিশীল। তার মানে ধরো যে এখানে যে M1 বস্তুটা আছে এটা যে নিচে যাবে এটাও এ ত্বরণেই নিচে নামবে। ধরো এটা যে ত্বরণে নিচে নামতেছে সেম একই ত্বরণে এই বস্তুটা উপরে উঠবে। এটা হচ্ছে যে মূল যে অবাধে চলাচল করার যে পুরো সিস্টেমে একই ত্বরণ থাকবে। আরেকটা পয়েন্ট হচ্ছে যে এই যে দুই পাশে আমার যে সুতা আছে এই দুই পাশে সুতার টানটা সেম থাকবে। তো ধরো এই দুই পাশে সুতার টান সেম থাকতো না, লাইক ধরো যে আমি এখানে যদি একটা গিট্টু মারে দিই তাহলে এই বস্তুটা যখন এখানে উঠানামা করতেছে তখন দেখবে যে এই গিট্টুটা বাড়ি খাইতো। বাড়ি খাওয়ার কারণে এখানে যেটা হবে তখন এটা এক ত্বরণে নামতেছে এটা আরেক ত্বরণে উঠবে, আবার দুই পাশে সুতার টানও সেম হবে, এপাশে T2 এপাশে T1 এরকম ভেজাল থাকবে। তো অত ভেজাল এখানে থাকে না, এটা অনেক সুন্দর সিম্পল কেস, এজন্য এটা সুন্দর, এজন্য দুই পাশে সুতার টান সেমই হয়। তো এখানে মেইনলি দুটো কমন কোশ্চেন থাকে। ফার্স্ট যে কোশ্চেনটা করা হয় সেটা হচ্ছে সিস্টেমের ত্বরণ কত। তো ফার্স্ট যে কোশ্চেনটা সেটা হতেছে যে সিস্টেমের ত্বরণ কত, আর 2 নাম্বার হচ্ছে যে সুতার টান কত। এই যে দুই পাশে যে সুতা আছে এই সুতার টান কত। তো আসো এই দুটা বের করা যাক। তো আমরা ওই এটা কাজে লাগাই দুটা বের করব। তো ফার্স্টে ধরো যদি আমি M1 বস্তু নিয়ে চিন্তা করি তাহলে M1 বস্তুর একটা ওয়েট অবশ্যই নিচে M1G নিচে কাজ করতেছে। তো এই বস্তুটা যদি নিচে নামতেছে তার মানে অবশ্য হচ্ছে যে M1Gটা বড় আর Tটা ছোট, অনেকটা লিফটে যখন আমরা বস্তু নামাইছিলাম ওই কেসের মতোই। তো এখানে যদি ধরো সামেশন অফ F ইকুয়ালস টু M1 ইন্টু A এটা করি তাহলে এখানে কি কি টোটাল ফোর্স আছে, একটা ওজন আছে আর একটা সুতার টান আছে, যেহেতু নিচে নামতেছে তার মানে হচ্ছে যে M1 যেটাই বড় আর হচ্ছে যে Tটা ছোট। তাহলে M1G মাইনাস T ইকুয়ালস টু M1A, এটা ধরো 1 নাম্বার ইকুয়েশন। আর আবার ধরো যদি এই বস্তুর কথা চিন্তা করি এখানেও একটা ওজন কাজ করতেছে যেটা হচ্ছে M2G। তো এখানে ওই সেম কাহিনী যে এখানে এটা উপরে উঠতেছে তার মানে হচ্ছে সুতার টানটাই বড় আর হচ্ছে যে M2 যে ওজনটা এটা ছোট। তাহলে এখানে যদি আবার সেম ইকুয়েশন ইউজ করি M2A তাহলে হচ্ছে যে M2G, না সরি এখানে হচ্ছে Tটা বড় তাহলে T2 মাইনাস M2G এটা হচ্ছে যে M2A। তো এখন আমরা যদি এই দুটো ইকুয়েশন সলভ করি তাহলে হচ্ছে যে আমার যে বস্তুর যে সিস্টেমের ত্বরণ এই ত্বরণটা আসবে। তাহলে ধরো এর সাথে যদি 2 যোগ দিয়ে দিই তাহলে রেজাল্টটা যেটা আসতেছে সেটা হচ্ছে যে M1G মাইনাস M2G ইকুয়ালস টু হতেছে যে M1 প্লাস M2 ইন্টু A। তো এখান থেকে A যেটা আসবে M1 মাইনাস M2 ইন্টু G M1 প্লাস M2। তো সেকেন্ড যে কোশ্চেন যে সুতার টান কত, তো তোমার কাছে তো ত্বরণ আছেই, তুমি ত্বরণের মানটা যে কোনো ইকুয়েশনে বসায় দিলে ধরো যে সুতার টান পাবা। আর কেউ যদি ক্যালকুলেটরের কাজ ভালো করতে পারো ক্যালকুলেটরে দেখবে যে আননোন টু ইকুয়েশন সলভ করা যায়, তাহলে এত ভেজালি করা লাগবে না, দুটো ইকুয়েশন আছে জাস্ট ক্যালকুলেটরে বসায় দিয়ে দুটার মান চলে আসবে। তো ক্যালকুলেটরের কাজ শেখা ভালো, ক্যালকুলেটরের কাজ ভালো থাকলে দেখবা যে এত সূত্র টুত্র লাগে না, অনেক কিছু শর্টে করা যায়। এটা তোলো। তো আমরা হচ্ছে যে এর মাধ্যমে নিউটনের দ্বিতীয় গতিসূত্র যেটা এটা আমরা শেষ করলাম। এখন হচ্ছে যে নিউটনের তৃতীয় গতিসূত্রে দেখি আসলে আসো। তো নিউটনের তৃতীয় গতিসূত্র যেটা সেটা কি বলতেছে, বলতেছে যে প্রত্যেকটা বস্তুর একটা হচ্ছে যে সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে, মানে F1 ইকুয়ালস টু মাইনাস F2। তো এখান থেকে যে একটা ইকুয়েশন এখান থেকে হচ্ছে মেইনলি ভরবেগের সংরক্ষণ সূত্র ডিরাইভ হয়, ডিরাইভটা করবো না আমাদের কাছে সময় নাই। তো মেইনলি তুমি এই জিনিসটাই পাবা, সামেশন অফ PI ইকুয়ালস টু হতেছে যে সামেশন অফ PF। তো অনেক জায়গায় দেখবা যে এই ম্যাথ গুলা তোমার ধরো যে এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস এরকম করে ভাগ করে করে করাইছে। ধরো যে এক্স অ্যাক্সিস বরাবর এতগুলা বেগ ফোর্স কাজ করতেছে, ওয়াই অ্যাক্সিসে এতগুলা, ওগুলা করবা না কারণ ওগুলো অনেক বড়। এখানে আমরা হচ্ছে ডিরেক্ট হচ্ছে যে ভেক্টর ফর্মুলা ইউজ করবো, ভেক্টরে যে তুমি রুলস গুলা পড়ছিলা ডিরেক্ট ভেক্টর দিয়ে করবা, দেখবে যে অনেক ইজিলি তাড়াতাড়ি ম্যাথ হইতেছে। লাইক আমরা যদি এই ম্যাথটা করি, এই ম্যাথটা একটু উঠাও, মানে
মেইন পয়েন্ট গুলা উঠাও, খালি অত উঠাইতে হবে না, অত ভাষা উঠায় কাম নাই। তো এই ম্যাথটা হচ্ছে যে বুয়েট 21-22 আসছে, এই ম্যাথটা অনেক সুন্দর একটা ম্যাথ। এই যে এই ম্যাথটা হচ্ছে যে বুয়েট 21-22 আসা ম্যাথ, অনেক সুন্দর। তো দেখো বলতেছে যে 3 কেজি ভরের একটা বস্তু স্থির ছিল, হঠাৎ বিস্ফোরিত হওয়ায় 1:1:3 অনুপাতে বিভক্ত হয়, সমান ভরের দুটা টুকরা 18 মিটার/সেকেন্ড বেগে একে অপরের সাথে লম্বভাবে সরে গেলে ভারী টুকরার বেগ কত? তো আলটিমেটলি যেটা দেখো, এখানে একটা সংঘর্ষের সিস্টেম আছে, কিন্তু যা আগে স্থির ছিল পরে হচ্ছে সংঘর্ষ হয়ে তিনটা তিন দিকে চলে গেছে। তো এরকম বিষয়। তো এই বিষয়গুলোতে হচ্ছে যে আমরা ডিরেক্ট এটাই ইউজ করব, ও ভেক্টর ওয়াইজ এক্স ওয়াই হিসেবে ভাগ করব না। তো আদিতে যদি দেখো যে সামেশন অফ পিআই ইকুয়ালস টু হতেছে যে সামেশন অফ পিএফ। তো আদিতে টোটাল অংশটা হচ্ছে যে স্থির অবস্থায় ছিল, তাহলে আদিতে এদের কোনো ভরবেগই নাই, ভরবেগটা 0। এবং পরবর্তীতে একটা ভরবেগ আছে, তিনটারই আছে, কারণ তিনটা তিন দিকে ছড়াই গেছে। তো এটা হচ্ছে P1 প্লাস P2 প্লাস P3। তো আমরা যদি P3 বের করতে চাই, তাহলে জিনিসটা আসবে হচ্ছে যে P1 প্লাস P2। ওই জিনিসটা কত ইজিলি করা যাইতেছে। তোমরা হচ্ছে দুটা ভেক্টরে যে লব্ধি বের করে সিস্টেম শিখছো, আমরা হচ্ছে এখন দুটা ভেক্টরের লব্ধি বের করবো, তবে মান চলে আসবে। এক্স ওয়াই জেডে যাওয়ার কোনো দরকার নাই অযথা ওই ভেজালটা করার। তো এখানে আসো কি কি ঘটতেছে সেটা একটু দেখি। তো এখানে আছে যে টোটাল আগে যে বস্তুটা ছিল ওই টোটাল 5টা অংশ হয়েছে, টোটাল কিন্তু 5টা খণ্ড হয়েছে, যার মধ্যে হচ্ছে একটা খণ্ড 3টা অংশ নিয়ে গঠিত হইতেছে, আর বাকি 2টা অংশ সিঙ্গেল গড়ে গঠিত হইতেছে। তার মানে আমার যেটা দেওয়া আছে সেটা হচ্ছে এম ওয়ান হচ্ছে যে আগে 3 কেজি ছিল, 3 কেজির 1/5 অংশ এখানে আছে, তার মানে 3/5। সেম জিনিসটা হচ্ছে যে আমার M2 তে কাজ করতেছে। আর M3 যদি করি, তাহলে এ একাই 3টা অংশ নিয়ে আছে, 5টা অংশের মধ্যে এ একাই 3টা অংশ নিছে, তার মানে হচ্ছে 9/5। এখন আমার তো M2 না, আমার মেইনলি হচ্ছে P1 P2 দরকার। তো এটার যেটা বেগ, আচ্ছা এখানে যে ঘটনাটা ঘটছে ধরো সেটা একটু ডিসক্রাইব করি। তো এখানে আগে একটা ফোর্স ছিল, তারপরে এটা এরকম দুটো ভাগে ভাগ হয়ে গেছে, যেটা হচ্ছে যে দুটো অংশ, যে M1 আর M2 অংশটা পরস্পর একটা লম্বভাবে গেছে, আর 3 নাম্বারটা গেছে কোনো এক জায়গায়, সেটা আমাদের বের করতে হবে, এটাই বের করা লাগবে যে 3 নাম্বারটা কই গেল। তাহলে এইভাবে কাজ করতেছে। তো আমার মেইনলি হচ্ছে P1 আর P2 লাগবে, ভরবেগ লাগবে। তো P1 যদি বের করি, তো M1 V1, তো M1 ছিল হচ্ছে 3/5, এটা 18 তে গেছে, তার মানে হচ্ছে 54/5। সেম জিনিসটা হচ্ছে যে P2 এর জন্য। তাহলে এখন আমরা যে লব্ধি বের করব, দেখো তোমরা হচ্ছে যে ভেক্টরে যেটা পড়ছো যে এটাও হচ্ছে যে 54/5, এটাও হচ্ছে যে 54/5। তাহলে দুটা ভেক্টর যদি লম্বভাবে থাকে তাহলে তাদের লব্ধি কেমনে বের করতাম আমরা? লব্ধিটা এইভাবে বের করতাম, P3 ইকুয়ালস টু রুট ওভার P1 স্কোয়ার প্লাস P2 স্কোয়ার। ফার্স্টে হচ্ছে মানটা বের করতেছে, দিক পরে আসতেছে, দাঁড়াও। তাহলে মানটা যদি আমরা করি কত আসতেছে, এটা দুটার জন্যই কাজ করতেছে। তো এটা হচ্ছে যে ভরবেগ, আমার কিন্তু লাস্টে হচ্ছে যে বেগ চাইছে, তাহলে আমরা এভাবে জিনিসটা এভাবে লিখতে পারি M3V3। তো M3 দ্বারা যদি জিনিসটা ভাগ দিই, তাহলে এটা মান আসতেছে হচ্ছে 6√2 মিটার/সেকেন্ড। তো কেউ যদি এখানে করে রাখা দাও তাহলে তাকে হচ্ছে 5 মার্ক দেওয়া হবে। আমি প্রথমবার যখন করছিলাম আমাকেও 5 মার্কে দেওয়া হয়েছিল, কারণ আমি এখানে করে রেখে দিয়েছিলাম। আমার কিন্তু মেইনলি হচ্ছে আমার দ্রুতি চাই নাই, বেগ চাইছে, তার মানে এখানে মানের সাথে দিকটা বের করতে হবে। তো আসলে দিক বের করার চেষ্টা করি। তো দিকটা দেখো যে এখানে P1 কাজ করতেছে, P2 কাজ করতেছে, দুটারই মান সমান। তো তোমরা ভেক্টরে একটা জিনিস পড়ছিলে যে দুটা সমান মানের যদি লব্ধি বের করি তাহলে লব্ধিটা মধ্যবর্তী কোণকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে এটা যদি 90 হয় তাহলে এটা 45-এ আসবে। আর যেহেতু হচ্ছে যে P3 ভেক্টরটা ছিল সেটা লব্ধির বিপরীত দিকে কাজ করতেছিল, তার মানে এই দিকে না, এটা এই সাইডে কাজ করবে, তার মানে এটার সাথে আরো 180 ডিগ্রি ঘুরে যেতেছে।
তাহলে টোটাল অ্যাঙ্গেলটা হচ্ছে যে 225 ডিগ্রি। তো আমার ফাইনাল যে অ্যান্সারটা হতেছে যে 6√3 মিটার/সেকেন্ড বেগে 225 ডিগ্রি অ্যাঙ্গেল, এটা হচ্ছে ফাইনাল অ্যান্সার। তোমরা কি গতিবিদ্যা পড়ছো? পড়ছো না? তাহলে যে এই ম্যাথটা ট্রাই করো তো, দেখো দেখি কেউ পারো নাকি এই ম্যাথটা। আচ্ছা আসো আমরা ম্যাথটা দেখি, ম্যাথে কি বলতেছে। ফার্স্টে বলতেছে যে 828 মিটার উঁচু একটি গাছে বসে থাকা 500 গ্রাম ভরের পাখিকে আনুভূমিকভাবে 20 গ্রাম ভরের একটি বুলেট বিদ্ধ করলে আনুভূমিকভাবে সে আবার 100 মিটার দূরে পতিত হয়, তাহলে বুলেটের বেগ কত? তাহলে ধরো এটাই একটা গাছ, আমার ড্রয়িং খুবই খারাপ আগে সেজন্য সরি কইতেছি। তো ধরলাম এটা একটা পাখি। তো এই পাখির যে ভর যেটা এম ওয়ান বলতেছে হচ্ছে যে 500 গ্রাম। আচ্ছা এটা থাকলো, আর এখানে একটা বুলেট আছে, সেই বুলেটের ভর হচ্ছে যে 20 গ্রাম। এখন এই বুলেটটা একে লাগতেছে, লাগার পরে এর নিচে পড়ে গেছে, লাগার পরে অবশ্যই যেটা হবে যে নিচে পড়ে গেছে, নিচে পড়ে সে আনুভূমিক 100 মিটার দূরত্ব অতিক্রম করছে। এখন লাস্ট যেটা বলতেছে যে এই যে বুলেটটা আসলো এই বুলেটের আদি বেগটা কত? তাহলে দেখো এখানে একটা সংঘর্ষ সংঘর্ষ গন্ধ পাওয়া যাইতেছে যে ইয়াটা সেখানে লাগলো, লাগার পর দুটা মিলিত ভাবে হচ্ছে যে এই নিচে 100 মিটার দূরত্ব অতিক্রম করতেছে। তার মানে এখানে যদি আমরা ভরবেগের সংরক্ষণ সূত্র ইউজ করি তাহলে যেটা থাকবে। আর আরেকটা কথা হচ্ছে যে দেখো এটাতে ওই ভেক্টর অত ভেজাল করার দরকার নাই, কারণ এটা একই দিক দিয়ে আসতেছে, তো এটা সরলরৈখিক ভাবেই করা যাবে। আগের ম্যাথ যেটা ছিল সেটা হচ্ছে যে তিনটা জিনিস তিন দিকে ছুটে চলে গেছিল, ওই জন্য আমরা ভেক্টরে ভেজাল করছি। তো এটা হচ্ছে যে তোমাদের যে 9-10-এর যে ইকুয়েশন, ইকুয়েশন দিয়ে এটা করা যাবে, ছোট ইকুয়েশন যেটা, যে ধরো m1u1 প্লাস m2u2 ইকুয়ালস টু হতেছে যে m1 প্লাস m2 ইন্টু v। তো এখানে আমার পাখি আগে স্থির ছিল, তাহলে m1u1 এটা 0, m2u2 ইকুয়ালস টু m1 প্লাস m2 ইন্টু v।
তো দেখো এখানে আমার M1 দেওয়া আছে, M2 দেওয়া আছে, আমার হচ্ছে যে ইউ2 বের করতে হবে। তো যেটা আননোন হতেছে, যে আননোন ভেজাল যেটা করতেছে হচ্ছে ভি। এই ভি জানা নেই আমার, এই ভি যদি জানা থাকতো তাহলে মান বসায় দিলে মান চলে আসতো। তাহলে এই ভিটা বের করা যাক, দেখি ভি বের করার জন্য কি ডেটা দেওয়া আছে। হ্যাঁ, তো এটা 100 মিটার দূরত্ব অতিক্রম করতেছে, তাহলে এটা অবশ্যই একটা সমবেগে 100 মিটার দূরত্ব থাকবে, এখানে ত্বরণ থাকবে না। তাহলে এস ইকুয়ালস টু ভিটি, তাহলে 100 ইকুয়ালস টু ভি ইন্টু টি, তাহলে ভি ইকুয়ালস টু 100/টি। যা, এক আননোন বের করতে করতে আরেকটা আননোন চলে আসছে। তাহলে দেখি এই আননোনকে কিভাবে বের করা যায়, আর কি ডেটা আছে। হ্যাঁ, 828 মিটার, এই যে উলম্ব বরাবর সে হচ্ছে যে 828 মিটার ডিস্টেন্সে ছিল। তাহলে একদম গতি যে বেসিক ইকুয়েশনটা থাকে, এইচ ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার, যেহেতু এটা আদি বেগে স্থির ছিল, স্থির বেগ থেকে রওনা দিছে, তো এই পোর্শন জিরো, তাহলে এইচ ইকুয়ালস টু হতেছে যে হাফ জিটি স্কোয়ার, বা টি ইকুয়ালস টু রুট ওভার টুয়াইস এইচ বাই জি, বা ধরো যে রুট ওভার 2 ইন্টু 828/9.8। তাহলে যে এই এর মান এখানে বসায় দিলে ভি আসতেছে, এই ভিটা যদি আবার উপরে বসায় দাও তাহলে আলটিমেটলি হচ্ছে যে ইউ2 এর যে মানটা ইউ2 পাইতেছো আর কি। এই মানটা এখানে বসাবা, এই যে মানটা আছে এটা এখানে দিয়ে দিলে ইউ2 চলে আসবে। তো এটা একটা কেস। আর আরেকটা বিষয় হচ্ছে যে আমি একটা জিনিস পড়াইতে ভুলে গেছি, সে জিনিসটা সরি, ঘর্ষণের হচ্ছে যে আগে সরি কইতেছি, জিনিসটা মাথা থেকে বের হয়ে গেছে। সেটা হচ্ছে যে ঘর্ষণে তোমাদের হচ্ছে যে আমরা শুধুমাত্র সমতলের কেস দেখছিলাম, আনত তলে ঘর্ষণে কি কি কেস থাকবে এই জিনিসটা দেখি আসো। তো সরি, ওটা আগে পড়ানোর টপিক ছিল, ভুলে গেছিলাম। তো ঘর্ষণের হচ্ছে যে টপিক আনত তল। তো আনত তলে হচ্ছে আমরা একটা বেসিক কেস থেকে, বেবি কেস থেকে দেখি। তো বেবি কেস থেকে শুরু করি। বেবি কেসটা হচ্ছে এরকম। এবার যেটা করতেছি আমি হচ্ছে যে বস্তু একটা বক্স আছে, এই বক্সটাকে জাস্ট হচ্ছে নিচে ফালাই দিতে, মানে নিচে এমনি মুক্ত হয়ে ছাড়িয়ে দিছে, এটা গড়ায় 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 গড়ে ধরো নিচে পড়ে গেছে এরকম সিস্টেমে। এটাতে হচ্ছে যে আমি এক্সটার্নাল কোনো ফোর্স এখানে অ্যাপ্লাই করিনি, অনেকটা হচ্ছে যে মুক্তভাবে কোনো একটা বস্তু যদি উপর থেকে ছেড়ে দিই ওই সিস্টেমে, যে জাস্ট আনত তলের মধ্যে বস্তুটা ছেড়ে দিছি, এখানে বস্তুটা হচ্ছে যে এক্সটার্নাল কোনো ফোর্স নাই। মোতাবে যদি কোনো একটা বস্তু পড়ে, যেটা যেমন হচ্ছে সিস্টেমের ত্বরণে পড়ে, এখানে এক্সটার্নাল কোনো যেমন ফোর্স থাকে না, এটাতেও কোনো এক্সটার্নাল ফোর্স আমি অ্যাপ্লাই করিনি। তো এটা যদি নিচে গড়ায় আসে, এটা ওই সিস্টেমের ত্বরণের কারণেই গড়াবে। তাহলে আমরা যে জিনিসটা শুরুতে বলছিলাম, এখানে দেখো যে এখানে জিনিসটা ছিল যে সমতলের ক্ষেত্রে আমার ভূমি আর হচ্ছে যে তল একই ছিল, এখানে কিন্তু এটা ভূমি এটা তল। অনেকে এই জায়গায় মিস্টেক করে, অনেকে হচ্ছে এখানে এমজি লিখে দেয়, বাট এটা কিন্তু ভূমি না, এটা তল আর এটা ভূমি। তাহলে আমার যে ফার্স্ট পয়েন্টটা ছিল যে ভূমি বরাবর হচ্ছে ওজন সবসময় নিচে কাজ করবে, তো এখানে এমজি নিচে, আর তল বরাবর প্রতিক্রিয়াটা উপরে কাজ করবে, আর এটা থিটা। আর আরেকটা কথা হচ্ছে যে, আচ্ছা এটা তো পারো না, যে এই থিটা যে একই সেম জিনিস, এটা তো বোঝো। তাহলে এটা যদি থিটা হয় তাহলে দেখো এই বরাবর যেটা একদম বরাবর হচ্ছে যে, আচ্ছা এটা ফ্রি ডায়াগ্রামে লিখে বেশি হিজিবিজি হইতেছে। তো আমার এই বরাবর এমজি কস থিটা কাজ করতেছে, আর উপরে হচ্ছে যে আর কাজ করতেছে, আর নিচে যেটা দেখো এমজি সাইন থিটা আছে। তো এই এমজি সাইন থিটার কারণে বস্তুটা নিচের দিকে পড়ে যাইতেছে, সোজা হিসাব। তো আমার থার্ড পয়েন্ট যেটা ছিল যে ঘর্ষণ বল কোন দিকে কাজ করে, অলওয়েজ গতির বিপরীতে। তো এই দিকে যদি বস্তুটা নিচে পড়ে যায় তাহলে ঘর্ষণ আমার যেটা সেটা হচ্ছে যে এফ বিপরীত দিকে কাজ করতেছে। তো এখন আমরা আসবো এটা ইউজ করি, সামেশন অফ এফ ইকুয়ালস টু এম এ। তো বস্তুটা হচ্ছে যে এই আর বরাবর বা উপরের নিচে কোনো দিকে কিন্তু গতিশীল হয় নাই, না উপরেও যায় নাই নিচেও যায় নাই। তো ওই বরাবর হচ্ছে যে আমার ইকুয়েশন গুলো হচ্ছে জিরো, মানে ত্বরণ নাই, তাহলে হচ্ছে যে জিরো হচ্ছে। আরেকটা বিষয় হতেছে যে তোমরা হচ্ছে ঘর্ষণের ম্যাথের মধ্যে আর এর মান, আর এর যে অ্যাক্সিস, এই অ্যাক্সিস এর কাজটা আগে বের করতে পারো, কারণ করলে সুবিধা হচ্ছে যে এই ইকুয়েশনের মধ্যে মানটা বসায় দেবা, তাহলে ঘর্ষণ বল ডিরেক্ট বার হয়ে আসবে। এটা আর এর কাজটা আগে করবা। আর ইকুয়ালস টু হচ্ছে যে এমজি কস থিটা, এটা আমরা লিখতে পারি। তো এটা একটা হিসাব ছিল। আর বস্তুটার ভিতরে আমরা যখন এক্সটার্নাল কোনো ফোর্স দেই নাই, আবারও বলতেছে বস্তুটা জাস্ট আমরা এভাবে ছেড়ে দিয়েছি, যার কারণে গড়ায় গড়ায় পড়তেছে, বস্তুটার উপর এক্সটার্নাল কোনো আমি ফোর্স দেই নাই।
তো এক্সটার্নাল ফোর্স যদি না দিই তাহলে হচ্ছে যে এখানে কোনো ত্বরণ বাইরে থেকে বাহ্যিক বলের কারণে কোনো ত্বরণ নাই, যার কারণে এফ মাইনাস এম জি সাইন থিটা এটা আসতেছে হচ্ছে 0। তাহলে এফ ইকুয়ালস তো হচ্ছে এম জি সাইন থিটা আসতেছে। তো আমরা এই মানগুলো যদি এই ইকুয়েশনে বসাই দিই, তো এফ ইকুয়ালস টু মিউ আর, তাহলে এম জি সাইন থিটা ইকুয়ালস টু মিউ এম জি কস থিটা। তো উভয় পক্ষ থেকে এম জি কাটা গেল, আর কস থিটারে যদি এই পাশে আনি তাহলে মিউ ইকুয়ালস টু লেখা যাচ্ছে ট্যান থিটা। তো তোমরা অনেকে হয়তো এই ইকুয়েশনের সাথে অনেকেই পরিচিত, ডিরেক্ট এটা ইউজ করো অনেক ম্যাথে, মিউ ইকুয়াল টু ট্যান থিটা। বাট অনেক ম্যাথে দেখবা যে আর এর কাজ লাগে, স্পেশালি যখন উদ্ভাসে ভর্তি হবা, উদ্ভাসের ম্যাথ কোয়েশ্চেন গুলাতে দেখবা যে আর এর মান চাইছে আর থিটা দেওয়া আছে, অথবা থিটাই চাইছে আর দেওয়া আছে। তো এই ইকুয়েশনে কিন্তু ডিরেক্ট আর নাই, তোমার আরটা এখানে আছে, এখান থেকে নিয়ে আসতে হবে। তো এটা একটা কেস দেখলাম আমরা, বেবি একদম সিম্পল কেস। তো আসো একটু জটিল কেসে দেখি, আনত তলটাকে আমরা যদি জটিল কেসে নিই তাহলে কি হবে। তো এতক্ষণকার কেসগুলোতে আমরা হচ্ছে যে এক্সটার্নাল কোনো ফোর্স দিছিলাম না, তো এখন আমরা দেখবো যে এক্সটার্নাল ফোর্স ইউজ করলে কি কি কেস ঘটতেছে। তো এটা আমার সে আনত তল, এটা সে থিটা, আর এই সেই বক্স। তো এই বক্সকে যদি আমি নিচে ছাড়ে দিই তাহলে এই বক্সকে এমনি ছাড়ে দিলে এটা নিচের দিকে পড়তেছে। তো আমি এবার যেটা করতেছি না, আমি হচ্ছে যে উপরের দিকে ঠেলা দিয়ে উপরের দিক তুলবো, এটা বাইরে থেকে আমি উপরের দিকে একটা ফোর্স প্রয়োগ করব, যার কারণে হচ্ছে এটা এম এ উপরের দিকে যাচ্ছে। এবার আর নিচের দিকে নামবে না, আমি এক্সটার্নাল ফোর্স ইউজ করে এটাকে উপরের দিকে দিছি। তো এবার ধরো জিনিসগুলো ডাইরেক্ট লিখলাম, এই বরাবর এম জি কস থিটা ছিল, আর তল বরাবর উপরে ছিল হচ্ছে আর, আর এই বরাবর ছিল হচ্ছে এম জি সাইন থিটা। তো বস্তুটা যদি উপরে যায় তাহলে ঘর্ষণ বল কোন দিকে কাজ করবে? অবশ্যই নিচেই কাজ করবে, কারণ ঘর্ষণ সবসময় গতির বিপরীতেই কাজ করবে, সেটা গতিও হোক স্থিতিও হোক আনত সমতল সব দিকেই। তাহলে বস্তুটা যদি উপরে যাইতেছে তাহলে ঘর্ষণ বল যেটা সেটা নিচে কাজ করবে। এবার তো আবার আসো এটাই ফেলাই আমরা, সামেশন অফ এফ ইকুয়ালস টু এম এ, এই জিনিসটা। তো ওই সেম কথা, বস্তুটা উপরে নিচে কোথাও যাইতেছে না, তাহলে আর ইকুয়ালস টু এম জি কস থিটা, আগের ইকুয়েশনের মতো। বাট এবার এবার কিন্তু বস্তুটা উপরের দিকে যাইতেছে, এখানে কিন্তু কেস আছে। এবার যেটা হতেছে যে বস্তুটা উপরের দিকে যাইতেছে, তাহলে এই দুটা যেহেতু একই দিক, এবার কিন্তু সামেশন 0 হবে না। এই দুটা যেহেতু একই দিক তাহলে সামেশন করলে এই দুটা প্লাস হয়ে যাবে। তাহলে এ প্লাস এম জি সাইন থিটা ইকুয়ালস টু ধরো আমার এম এ, এবার একটা ত্বরণ আছে বস্তুর, এবার 0 হচ্ছে না, তাহলে এফ ইকুয়ালস টু এম এ মাইনাস এম জি সাইন থিটা। তো এই মানগুলা আমি ধরো যে এফ ইকুয়ালস টু মিউ আর এটাতে বসাই দিই যদি, তাহলে কি ঘটতেছে। তো এই মানগুলা ধরো যে আমি এফ ইকুয়ালস টু মিউ আর এখানে বসাই দিতেছি, তাহলে এফ এর মান আছে আমার এম এ মাইনাস এম জি সাইন থিটা ইকুয়ালস টু মিউ এম জি কস থিটা। তো এম গুলা কাটে, আমি যদি জি সাইন থিটা ওই পাশে পার করে দিই তাহলে ত্বরণের ইকুয়েশন আসতেছে জি সাইন থিটা প্লাস মিউ জি কস থিটা। তো এরকম একটা ইকুয়েশন যখন তোমরা অ্যাডমিশনে পড়বা তখন দেখবা, এইচএসসি তে জেনারেলি এটা কাজে লাগে না, আর যখন অ্যাডমিশন যাবা তখন দেখবা যে এরকম একটা ইকুয়েশন আছে। তো তোমরা বাসায় আরেকটা জিনিস চেক করে দেখতে পারো, যে ধরো আমি যদি ফোর্সটা এবার নিচে দিই, ধরো এমনি তো নিচেই পড়তো, তারপর আমি এক্সট্রা একটা ফোর্স ঠেলা দিয়ে একদম জোরে নিচে ফেলাইতেছি, তাহলে ত্বরণের ইকুয়েশন কি আসবে? আচ্ছা আমরা ইকুয়েশনটা লিখে দিই, তোমরা বাসায় প্রমাণটা ট্রাই করো, এভাবেই ট্রাই করবা, এভাবেই জিনিসটা চলে আসবে, জি সাইন থিটা মাইনাস মিউ জি কস থিটা। তো এটা আসবে সেই অ্যান্সার, এটা বাসায় তোমরা ট্রাই করবা। আসো আমরা এই ম্যাথটা ট্রাই করি। এটা দেখো, এটা একটু তোলো, এটা গেলে মেইন পয়েন্ট গুলা তোলো, তোমরা মনে হয় ভাষা সহ সব তুলতেছো, অত তোলার দরকার নাই, মেইন পয়েন্টে কি চাইতেছে ওটা তোলো জাস্ট।
বুঝছো? আচ্ছা দেখো, কোশ্চেনে যেটা বলতেছে একটা আনত তল আছে, এ তলের উপর দিয়ে একটা ধরো হচ্ছে গাড়ি, ধরলাম এটা গাড়ি, এই গাড়িটা উপরের দিকে যাইতেছে হচ্ছে যে 10 মিটার/সেকেন্ড বেগে উপরের দিকে যাইতেছে। এখন এই অ্যাঙ্গেলটা হচ্ছে 45 ডিগ্রি। তো এখন যদি গাড়িটা হঠাৎ ইঞ্জিনটা বন্ধ হয়ে যায়, ধরো যারা হচ্ছে যে বাইক চালাইছো, বাইকে দেখবা যে ব্রেক করার পরেও জড়তা বলের কারণে কিছু দূর কিন্তু আমার গাড়িটা আগায় যায়, একদম যেখানে ব্রেক করছে সেখানে থামে না, তো কিছু দূর আগায় যায়। তো এখানে আমার কোশ্চেনে ওটাই চাইছে যে আমি উঠতে উঠতে হঠাৎ করে যদি ব্রেক করি, তারপরও কিছু দূর উঠবো, তারপরে নিচে নামবো, ধরো যেহেতু আনত তল তারপরে নিচে নামবো, বাট জড়তা বলের কারণে আমি আরো কিছু দূর সামনে যাব। তো ওটাই কোশ্চেনে চাইছে যে আমি কত দূর আর একটু সামনে যাইতেছি। তো এখানে কি কি ডেটা দেওয়া আছে আমি এটা আগে দেখি যে কি কি দেওয়া আছে, কি কি চাইছে। তাহলে একটা আদিবেগ দেওয়া আছে E = 10 মিটার/সেকেন্ড। যেহেতু গাড়ি বন্ধ করে দিছি, তাহলে হচ্ছে যে V = 0, আর এস চাইছে আমার কাছে। তো গতিবিদ্যা তো যেহেতু করছো, তাহলে গতিবিদ্যায় এস বের করার বেশ কয়েকটা ইকুয়েশন আছে, লাইক S = ut+12 AT², তারপরে S = VT, বা V² = U² + 2as, এরকম বেশ কিছু ইকুয়েশন আছে। তো দেখো এখানে আমার পুরো কোশ্চেনের ভেতরে কোথাও কিন্তু সময় নিয়ে কোনো কাহিনী নাই, টি এর কোনো কাহিনী নাই। তাহলে এই ইকুয়েশনও বাদ, এটাও বাদ, আমাদের হচ্ছে এটা দিয়ে কাজ করতে হবে। তো এটা যদি আমি ইউজ করি, তো V² = U² + 2as, এটা শেষ বেগ 0, আচ্ছা এটা যেহেতু মন্দনে যাইতেছে তো মাইনাস, তাহলে U² = 2as, S = U²/2a। কারণ কথা হইতেছে যে আমার তো এস লাগবে, ইউ দেওয়া আছে, এ কিন্তু নাই, তাহলে এ কি করব, এ হচ্ছে যে এই ইকুয়েশন দিয়ে তোমরা এটা বের করতে পারবা। যেহেতু এটা আনত তল, দেখো সবকিছুই দেওয়া আছে, এখানে জি দেওয়া আছে 10 মিটার/সেকেন্ড, তাহলে 10 sin 45 প্লাস 0.2 ইন্টু 10 cos 45। তো এখান থেকে এর যে মানটা আসবে ওটা এখানে বসা দিবা, তাহলে ডিরেক্ট কত দূর গেছে থামার আগে সেটা পাওয়া যাবে। বুঝছো জিনিসটা? তো এটা গেল আনত তলের অ্যান্সার। ম্যাটটা বুঝছে সবাই? আচ্ছা, তো এর মাধ্যমে আমাদের হচ্ছে যে রৈখিক পোর্শন যেটা ওটা শেষ হয়ে গেছে। এখন আসো আমরা কৌণিক পোর্শনে যাই, দেখি কৌণিক পোর্শন। এখন আসো আমরা হচ্ছে কৌণিক পোর্শন দেখি। তো কৌণিক পোর্শন অনেক বড়, অনেকগুলা টপিক আছে, আর আমার হাতে আর তেমন সময় নাই, সো আমরা হয়তো সব টপিক শেষ করতে পারবো না। দুইটা টপিক দেখি আসো। ফার্স্ট যে টপিকটা সেটা হচ্ছে যে আনত ও বা অনুভূমিক তলে ঘূর্ণয়মান বস্তু, এই টপিকটা দেখি। লাইক হচ্ছে যে ধরো আমি এই একটা সুতার সাথে একটা বল বাঁধায়া এভাবে ঘুরাইতেছি, আনত তলে ঘুরাইতেছি, তাহলে হচ্ছে যে বলের ওপর কোন কোন পয়েন্টে কি কি ফোর্স কাজ করবে এই জিনিসটা আমরা ফার্স্টে দেখি। তো ধরো যে বলটা যদি, এটা তো ভূমি, ধরো বলটা যদি একদম টপ পয়েন্টে থাকে, তাহলে এখানে কি কি কাজ করতেছে, বলটা এরকম সুতাতে বাঁধা আছে। তো সবার আগে যেহেতু সুতাতে বাঁধা আছে, তাহলে হচ্ছে যে এখানে সুতার একটা টান কাজ করতেছে। এটা, এই যে বল, এই বলের একটা ওজন নিচে দিয়ে কাজ করতেছে, যে ওজন সবসময় ভূমি বরাবর নিচেই কাজ করবে, তো যে ভূমি বরাবর নিচে ওজন কাজ করতেছে। আর আরেকটা ফোর্স এখানে কাজ করতেছে, সেটাকে বলা হচ্ছে যে কেন্দ্রমুখী বল। তো কেন্দ্রমুখী বল সবসময় এই যে কেন্দ্র বা সেন্টার, এই সেন্টারের দিকেই কাজ করবে। ধরো এই ফোর্সটা, বলটা এখন এখানে আছে, এদিকে কাজ করতেছে, যদি ধরো বলটা যদি এখানে থাকে, এটা কেন্দ্রের দিকেই কাজ করবে, এখানে থাকলেও কেন্দ্রেই কাজ করবে, নিচে থাকলেও কেন্দ্রের দিকেই কাজ করবে। তো এই জন্য ওটা কেন্দ্রমুখী বল। তো এই কেসের ভিতরে কেন্দ্রমুখী বলটা নিচে এদিকেই কাজ করতেছে। তাহলে আমরা যদি সামেশন ইউজ করি যে এখানে কি কি ফোর্স আছে, তাহলে Fc = T+mg, এটা একটা কেস। এখন ধরো যে বস্তুটা যদি একদম নিচে বটম অবস্থানে থাকে, তাহলে এর উপর ফোর্সটা কিভাবে কাজ করতেছে সেটাও একটু দেখে আসো। তাহলে এই তো বস্তু,
এই বস্তুর ওয়েট এমজি নিচেই কাজ করবে। এই বস্তুর উপর সুতার যে টানটা, এটা একটা সুতার টান থাকবে এটা উপরের দিকে। আর ওই সেম কথা তখন যেটা বললাম যে কেন্দ্রমুখী বল সবসময় কেন্দ্রের দিকেই কাজ করবে, তো এটা সেন্টার, এই সেন্টারের দিকে এফসি কাজ করতেছে। তাহলে এখানে এফসি ইকুয়ালস হচ্ছে যে এমজি, এমজির কিছু পোর্শন আমার সুতার টান দ্বারা নিষ্ক্রিয় হয়ে গেছে, তাহলে এমজি মাইনাস টি এটা লেখা যায়। আর থার্ড আরেকটা কেস, ধরো যে এটা উপরেও নাই একদম নিচেও নাই, র্যান্ডম কোনো পজিশন আছে, যে কোনো জায়গায় থাকতে পারে। আসো সেটা দেখি, এই জিনিসটা একদম র্যান্ডম যে কোনো একটা পজিশনে থাকতে পারে। তো এটা ধরো সেই বলটা ধরো এখানে আছে একদম র্যান্ডম, তো এটা একটা থিটা ডিগ্রি অ্যাঙ্গেল করে এই জায়গায় আছে। তাহলে এখানে কি কি আছে দেখো, বস্তু এমজি, বস্তুর ওয়েট এর নিচে কাজ করতেছে, উপরে একটা সুতার টান কাজ করবে, আর যেটা বললাম যে এফসি সবসময় কেন্দ্রের দিকেই কাজ করবে, তো এটা হচ্ছে যে সেই এফসি। তো এখন একটা জিনিস দেখো যে এই উপরের দুটা কেসে এফসিটা হয় এমজির দিকে কাজ করতেছিল আর না হলে এগেইনস্টে একদম বিপরীত দিকে কাজ করতেছিল। বাট এখানে এফসিটা টোটাল এমজি কে কিন্তু নিষ্ক্রিয় করে নাই, টোটাল এফসি বরাবর টোটাল এমজির কিন্তু কোনো কাজ নাই, বা এমজি বরাবর যেটা, এটা টোটাল এমজি কে আমার হচ্ছে যে নিষ্ক্রিয় করতেছে না। তো এমজির কোন পোর্শনটুকু এই বরাবর কাজ করতেছে, এফসির বরাবর কাজ করতেছে, দেখো এমজি কস থিটা যে পোর্শনটা, এটা হতেছে যে আমার এফসি বরাবর এগেইনস্টে, এফসির এগেইনস্টে নিষ্ক্রিয় করতেছে। এটা যদি ফ্রি ডায়াগ্রামে দেখি তাহলে এইভাবে আসতেছে, এটা একটু গিজি বিজি হয়েছে ওখানে, এফসি এটা টি, আর এটার এগেইনস্টে হচ্ছে যে এমজি কস থিটা পোর্শনটা শুধুমাত্র এটাকে নিষ্ক্রিয় করছে। এই দুই কেসে হয় এফসি সাপোর্ট করতেছিল অথবা এগেইনস্টে কাজ করতেছিল, বাট এখানে শুধুমাত্র এমজি কস থিটাটা এটার এগেইনস্টে কাজ করতেছে। তাহলে আমরা এফসি টি মাইনাস এমজি কস থিটা এভাবে লিখতে পারি। এটা হচ্ছে যে কোনো একটা র্যান্ডম কেসের জন্য থাকলো। তো এখন আমরা দেখবো ধরো যে আনুভূমিক তলে যদি বস্তুটা ঘোরাই তাহলে কি কি কেস থাকতেছে আমার। আনুভূমিক তলেটা অ্যাকচুয়ালি সোজা, আনত তলেটাই ভেজাল, ধরো উলম্ব তল যেটা এটাই ভেজাল, আনুভূমিক তলেটা সোজা। লাইক এবার সুতা দিয়ে আমরা এইভাবে ঘোরাইতেছি, এমনি এমনি যদি ঘোরাই তাহলে ধরো এইভাবে কাজ করতেছে। তো এখানে এই যে কেন্দ্রমুখী বল বরাবর শুধুমাত্র সুতার টানেরই অবদান আছে। এর আগে দেখতেছিলাম যে ওজন ভেজাল করতেছিল, কোনো জায়গায় ওজন পুরোটা কাজ করতেছে, কোনো জায়গায় আংশিক কাজ করতেছে। এখানে ওজন, এতে ওজন কিন্তু নিজে কাজ করতেছে, তো ওজনের এখানে ঘোরাতে কোনো অবদানই নাই, ওজন বাদ। এখানে এই যে সুতার টানটা, এই সুতার টানটাই হচ্ছে যে কেন্দ্রমুখী বলের যোগান দিতেছে, যে বলটা যে বাইরে ছিটকে না যায় বারবার কেন্দ্রের দিকে আসতেছে, এটার অবদানে শুধুমাত্র এই সুতার টানটাই আছে। তাহলে টি ইকুয়াল টু এফসি বা টি ইকুয়াল টু এম ভি স্কোয়ার বাই আর, অথবা এম ওমেগা স্কোয়ার আর, এভাবে লিখতে পারো। তো এই কেসটা আসলে সোজা। এই ম্যাথটা কি পারবা তোমরা? না পারলে করে দেবো, দেখো তো, ম্যাথটা কিন্তু ইজি আছে দেখো তারপরও। আচ্ছা আসো দেখি, কেউ কেউ পারবা? আচ্ছা আসো দেখি ওখানে কি বলতেছে। এখানে বলতেছে যে 250 সেন্টিমিটার ব্যাসের একটি উলম্ব বৃত্তাকার পথে বালতিকে সর্বনিম্ন কত বেগে ঘোরালে বালতিটা নিচে পড়বে না। তো কেস যেটা সেটা হতেছে যে এতে একটা বালতি, এই বালতির এখানে বালতিটা আছে, তো পানি পড়বে কখন? ধরো যে এখান থেকে যখন আমি এই বালতিটা ঘুরাইতেছি তখন বাইরের দিকে একটা জড়তা বল কাজ করতেছে, তো এই জড়তা বলটা যখন এই পানির ওজনের সমান বা বেশি হইতেছে তখন পানিটা পড়তেছে না। আর যদি বাইরের যে জড়তা বল এটা বেশি হয়ে যায় তখন হচ্ছে যে পানি পড়ে যাবে। এটা তোমার বাসায় যা ট্রাই করবা, দেখবা যে যখন জোরে জোরে ঘুরাইতেছো, বোতল হতে পারে বালতি যেটাই হোক, জোরে জোরে যখন ঘোরাবা তখন দেখবা যে পানি পড়তেছে না, আস্তে ঘোরালে পানি নিচে পড়ে যাবে, কারণ তখন ওয়েটটা বেশি আসবে। ধরো যে এই বরাবর ওয়েট কাজ করতেছিল আর এর এগেইনস্টে বাইরের দিকে একটা জড়তা বল কাজ করতেছে। এই জড়তা বলের মানটা যদি এই ওজনের চেয়ে যখন বেশি হয়ে যাবে বা অ্যাটলিস্ট সমান হবে তখন হচ্ছে যে এই বালতির থেকে পানি পড়বে না, আদারওয়াইজ পানি পড়ে যাইতেছে।
তাহলে একদম ন্যূনতম যে শর্তটা সেটা হতেছে যে এফসি এই এমজির সমান হবে। তাহলে এফসি কে আমরা ভাঙে এভাবে লিখতে পারি এম ভি স্কোয়ার বাই আর ইকুয়ালস টু হতেছে যে এমজি, এম কাটে গেল, তাহলে ভি ইকুয়ালস টু রুট ওভার আর জি। তো এই হচ্ছে যে আমার আলটিমেট কেস। এটা আর দেওয়া আছে, আর আর এর মান হচ্ছে যে এখানে রুট ওভার 1.25 ইন্টু 9.8, এটাই অ্যান্সার। তো আসো এখন হচ্ছে আমাদের আজকের লাস্ট টপিক দেখি, সেটা হচ্ছে যে ব্যাংকিং। তো আজকের আমাদের লাস্ট টপিক, তো ব্যাংকিং জিনিসটা কি? তো ব্যাংকিং জিনিসটা হতেছে যখন আমরা কোনো একটা জায়গায় ঘোরার চেষ্টা করি, তখন দেখবা যে আমরা বাইরের দিকে একটা ফোর্স ক্রিয়েট করি বা বাইরের দিকে আমাকে ওটা ধাক্কা দিতে চাই। অনেক সময় রিক্সায় যাতায়াত করলে এটা ওটা বোঝা যায়, অনেক সময় রিক্সাওয়ালা মামা খুব জোরে টানে টান মারে, তা বাইরের দিকে পড়ে যাইতেছি। তো এই যে বাইরের দিকে যাতে না পড়ে যায়, যার কারণে যে আমরা হচ্ছে যে বাইরের ফোর্সটাকে রেজিস্ট করার জন্য যে সিস্টেমটা, সেটাই হতেছে যে ব্যাংকিং। তো এটার বেশ কিছু কেস আছে। ফার্স্ট কেসটা হতেছে, ধরো আমি সমতল এই ফ্লোরের উপর দাঁড়ায় আছি, ধরো আমি এভাবে ঘুরে গেলাম, তো আমি কিন্তু পড়লাম না, আমি কিন্তু ঘুরছি, বাট আমি বাইরের দিকে পড়তেছি না। তার কারণ হতেছে যে আমার যে বাইরের দিকে যে আমার জড়তা বল বা যে ধাক্কা বলটা ছিল, ওটার এগেইনস্টে রেজিস্ট করছে হচ্ছে আমার পা আর এই তলের ঘর্ষণ। আমার এই পায়ের যে তলের সাথে যে ঘর্ষণটা ছিল, এই ঘর্ষণটা হচ্ছে যে আমার যে বাইরের দিকে ধাক্কা বল, এই ধাক্কা বলটাকে রেজিস্ট করতেছে, যার কারণে আমি পড়তেছি না। তো এটা হচ্ছে ফার্স্ট কেস আমার, সমতল ঘর্ষণ আছে এরকম রাস্তা। তো আমার তাহলে কেসটা কি দাঁড়ালো, যে আমার যদি ঘর্ষণ বলটা একদম মিনিমাম যে ধাক্কার বলের সমান হয়, তাহলে হচ্ছে যে আমি বাইরের দিকে পড়তেছি না, আমি রেজিস্ট হয়ে যাইতেছি। তাহলে হচ্ছে যে এফএস ইকুয়ালস টু যদি এফসি হয়, তো এফএস কে আমরা লিখতে পারি মিউ আর ইকুয়ালস টু এম ভি স্কোয়ার বাই আর। তো মিউ আর যেটাকে আমরা মিউ এম জি লিখতে পারি, সরি মিউ তো কাটবে না, এমজি কাটতেছে, তাহলে ভি ইকুয়ালস টু হতেছে যে রুট ওভার মিউ আর জি। এটা একটা কেস তোমাদের। এখন হচ্ছে যে আরেকটা কেস দেখি, ধরো যে আমরা যদি টু হুইলারে যাতায়াত করি, ধরো সাইকেল বা বাইক, সাইকেল বা বাইকে যেটা দেখা যায় যে সাইকেল বা বাইকের চাকাটা আমার ওই পরিমাণ ঘর্ষণ দিতে পারে না, যার কারণে আমি ঘোরার পরও আটকে থাকি। তো তখন দেখা যায় যে আমরা সাইকেল চালালে সাইকেলটা বাঁকা করে নিতেছি, বা যদি ফোর হুইলার চালাই তো ফোর হুইলারের ভিতরে তো বাঁকা করা যাইতেছে না, তখন দেখা যাচ্ছে রাস্তাটাই বাঁকা থাকে। যারা হচ্ছে যে হাই রোডের মধ্যে যখন দেখবা যে এরকম বাঁক থাকে, তখন দেখবা যে রাস্তাটাই এক সাইডে একটু ঢালু করা আছে, যার কারণে ওই আমরা রাস্তাটাকে বাঁকা করে ওই যে ফোর্সটা, ওই ফোর্সটা ক্রিয়েট করছি। তো এটা হচ্ছে যে কেস টু। কেস টু হইতেছে যে আমার হেলে বাঁক নিতেছি অথবা রাস্তায় বাঁকা করা আছে, যে কোনো একটা কেস। তো আমরা ধরো এই সেই আমার যে সাইকেলের চাকাটা, আমার হতেছে যে এই সে হচ্ছে যে আমার যে সাইকেলের চাকাটা আমরা ঘোরাইতেছি, তো ধরে এলাম এটাই চাকা, আমার ড্রয়িং ভালো লাগে তো। তো এর নিচে সবসময় দেখো তল বরাবর সবসময় এমজি কাজ করবে, মানে সরি ভূমি বরাবর নিচে সবসময় এমজি কাজ করতেছে, আর এই যে তল বরাবর হচ্ছে আমার আর। তো এখানে একটা কেস হচ্ছে যে আমরা এতক্ষণ যে থিটা গুলা নিছি, সবগুলা থিটা কিন্তু ভূমির সাথে নিছি, বাট ব্যাংকিং এর থিটা সবসময় আমার উলম্বের সাথে নিতে হবে। এটা অনেকে ভুল করে, যার কারণে দেখবা যে অ্যান্সার ভুল আসতেছে। ব্যাংকিং এর থিটা ভূমির সাথে নেওয়া যাবে না, ব্যাংকিং এর থিটা সবসময় উলম্বের সাথেই নিতে হবে। তাহলে এমজি বরাবর এটা যদি ভেক্টর বিভাজন করি আর কস থিটা, এ বরাবর আর সাইন থিটা আসতেছে, আর এই সে হচ্ছে বাইরের দিকে ধাক্কা বলটা এফসি, মানে তখন যে ঘর্ষণ বলটা আমার রেজিস্ট করছিল, এখন আর সাইন থিটাটা ওই সেম কাজটা করতেছে। তো আমরা যদি সামেশন আবার ইউজ করতে চাই, তাহলে দেখো আর কস থিটা মাইনাস এমজি ইকুয়ালস টু 0, তাহলে আর কস থিটা ইকুয়ালস টু হচ্ছে যে এমজি, এটা একটা। আর আর সাইন থিটা এটা ইকুয়ালস টু হচ্ছে যে আমার এফসি বা এম ভি স্কোয়ার বাই আর, এটাও লিখতে পারি, একবারই লিখি। তো এখন যদি আমরা 1 কে 2 দ্বারা ভাগ দিয়ে দিই, তাহলে যেটা আসতেছে সেটা হচ্ছে tan থিটা ইকুয়ালস টু ভি স্কোয়ার বাই আর জি। এই ইকুয়েশনের সাথে অনেকে পরিচিত, আচ্ছা এই ইকুয়েশনের সাথে তো অনেকে পরিচিত।
tan theta equals to v square by rg সব বই লেখা আছে, বাট অনেকে এই দুটা জিনিস জানে না। ধরো যে এটা আর এটা, তো পরে যেটা ঝামেলা হয়, আমাদের উদ্ভাসের উইকলিতে এরকম একটা ম্যাথ ছিল যেটাতে হচ্ছে যে আর এর প্রতিক্রিয়া বলের মানে দেওয়া ছিল ইকুয়েশনে, আর হচ্ছে যে আমার ওই থিটাটা বের করা লাগতো। তো ধরো যে আমি তখন যদি এই ইকুয়েশন ডিরেক্ট ইউজ করি, এখানে কিন্তু প্রতিক্রিয়া বল বলতে কোনো জিনিস নাই। তো প্রতিক্রিয়া বলের জন্য আমার হয় এই ইকুয়েশনে যাইতে হতেছে, না হলে এটাতে, যে কোনো একটাতে যাওয়া লাগবে। এই জন্য বেসিক গুলাও তোমাদের জানা রাখা উচিত। তোমাদের হচ্ছে যে পরবর্তীতে দেখবা যে যখন অ্যাডমিশনে যাবা তখন অনেক ক্ষেত্রে এগুলো কাজে লাগে। তো এটা কি বুঝছো সবাই যেটা বুঝাইছি? তো এই হচ্ছে যে ক্লাস। আর বাকি ইকুয়েশনের ধরো যে আরো অনেক কিছু পড়ানোর ইচ্ছা ছিল, বাট সময় সংকটতার কারণে সবকিছু পড়ানো গেল না। বাকি তুমি কৌণিকে কিছু জিনিসপত্র ইউজ করতে পারো, যেমন হচ্ছে যে ভি এর জায়গায় ওমেগা, তারপর হচ্ছে টাও এর এফ এর জায়গায় টাও। এরকম বেশ কিছু জিনিস তুমি হচ্ছে যে কৌণিকে ইউজ করতে পারো। আরো অনেক কিছু পড়ানোর ইচ্ছা ছিল, বাট সময় সংকুলতার কারণে পড়ানো যাচ্ছে না। আজকের কাজ এ পর্যন্তই। সবাইকে ধন্যবাদ আমার কথাগুলো মনোযোগ শোনার জন্য।